আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সম্মানিত অডিয়েন্স, আজকে আমাদের রিসেলার সবে রিসেলার ব্যান্ডরশিপের সপ্তমতম পর্ব। আজকের পর্বে সবাইকে ওয়েলকাম। যারা এসেছেন সবাইকে অনুরোধ করব, আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করে দিন। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মূল আলোচনায় চলে যাব। তার আগে আমি বলে নিচ্ছি, আজকের এই যে পার্টি রয়েছে আমাদের সপ্তম দিনের ব্যান্ডরশিপের উপর আজকে ট্রেনিং সেশনটি। এই ব্যান্ডরশিপের ট্রেনিং সেশনটি মূলত আজকে আমাদের 3টি ভাগে ভাগ করা হয়েছে। আজকে আমাদের ট্রেনার থাকছেন 3 জন। মূলত প্রথম আমাদের যে প্রথম পার্টি রয়েছে, প্রথম পার্টি করছেন আমি স্বপ্নাইম, এবং আমাদের দ্বিতীয় পার্টি আলোচনা করবেন আমাদের সিনিয়র ট্রেনার, আমাদের সবার পরিচিত মুখ আমাদের রানা বড়ুয়া। এবং আমাদের তৃতীয় যে পার্টি রয়েছে, তৃতীয় পার্টি নিয়ে আলোচনা করবেন জয়দাস শিমুল, আমাদের এয়ারপোর্ট। তো প্রত্যেকটা পার্ট নিয়ে আমি কথা বলবো আজকে। আর আজকে খুব ইম্পর্টেন্ট আলোচনা করব আপনারা কিভাবে ব্যান্ডারশিপ নিতে পারেন, বা ব্যান্ডারশিপ কেন, বা কি কারণে আপনি ব্যান্ডারশিপ নেবেন, এবং ব্যান্ডারশিপ কি, প্রত্যেকটা বিষয় খন্ড ভাবে আমি বোঝানোর চেষ্টা করব। তো আমি শুরুতে সবাই আসার জন্য একটু ওয়েট করব, এবং সবাইকে বলবো সবাই লাইভটি বেশি বেশি শেয়ার করে দিন। এবং সবার প্রতি আমি বিনীতভাবে রিকোয়েস্ট করব, আপনারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করার সময় আপনারা আপনাদের নিজের রেফার আইডিটি কমেন্ট না করে আপনাদের গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই সেই প্রশ্নটি আমাদেরকে জানাবেন। আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমাদের কমেন্ট সেকশনে আমাদের সাপোর্ট টিম কাজ করছে। জি, আমাদের সাপোর্ট টিম কাজ করছে, এবং আপনারা আপনাদের প্রশ্নগুলো অবশ্যই এখানে রিপ্লাই দিবে। আপনারা যদি কমেন্ট সেকশনে রেফারেল আইডিটা ইউজ করেন সেক্ষেত্রে কোনো লাভ হবে না। তো কমেন্ট সেকশন হচ্ছে আপনাদের পরামর্শ আকারে আপনারা আপনাদের এই কোনো বিষয় জানার থাকলে সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা সেখান থেকে আপনার প্রশ্নটি নিয়ে প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে আবারও বলবো, লাইভটি বেশি বেশি শেয়ার করে দিন। আমরা এখন 58 হয়েছে, বরাবর 9টা থেকে বা 9টা 10 থেকে 5 মিনিট থেকে আমরা স্টার্ট করব। আজকের লাইভটি খুব ইম্পর্টেন্ট একটি লাইভ, ব্যান্ডারশিপ। অর্থাৎ আপনি অ্যাজ এ ব্যান্ডর হয়ে আমরা কিভাবে এখান থেকে সেলফে একজন সফল ব্যান্ডর হবেন। এই সফল ব্যান্ডর কি, ব্যান্ডর হতে হলে আজকের লাইভটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি বলবো সবাই লাইভটি উপভোগ করবেন। সেই সাথে বলতে চাই, আপনারা নতুন নতুন কিছু আপডেট দেখতে পাচ্ছেন আমাদের ইতিমধ্যে। গতকাল আমাদের একটি অফার ছিল, অফারটি অনেকে এনজয় করেছেন বলে আমরা আশাবাদী। খুব ভালোভাবে এনজয় করেছেন আপনারা, এবং এরকম নিত্য নতুন অফার গুলো আসবে আপনাদের কাজের অ্যাক্টিভিটির উপর। আপনাদের নিত্য নতুন ভাবে অফার গুলো আসবে। তো আমি সকলের জন্যই বলবো, এই ধরনের অফার গুলো যদি আপনারা পেতে চান, মন দিয়ে এনজয় করে আপনারা কাজ করে যান, অবশ্যই সেলফে আপনারা বেটার কিছু করতে পারবেন, এবং সেলফ থেকে একটি বেটার ক্যারিয়ার আপনারা ডিজার্ভ করেন। শুধুমাত্র লেগে থাকতে হবে, এবং লেগে থেকে আমাদের যে দিক নির্দেশনা গুলো আছে, আমাদের যে কনসেপ্ট গুলো আছে, এগুলো জেনে বুঝে আপনারা কাজ স্টার্ট করতে হবে। তো আমরা 9টা বেজে গিয়েছে ইতিমধ্যে, আমরা কিছুক্ষণের মধ্যে স্টার্ট করে দিব। আমরা একটু অপেক্ষা করছি। আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন, এবং আমাকে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ।
আমার ভয়েস কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? একটু কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন আমাদের ভয়েস শোনা যাচ্ছে কিনা। আমাদের হচ্ছে জয়দাস শিমুল চলে এসেছেন। ওয়েলকাম জয় ভাইকে। জয় ভাই আপনি একটু মিউট করবেন, আপনাদের এখান থেকে মেবি সাউন্ড আসছে। হ্যাঁ মিউট আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, যাই হোক, আমরা আর দীর্ঘায়ু না করে অলমোস্ট 9টা 1 মিনিট হয়ে গিয়েছে, আমরা স্টার্ট করে দিচ্ছি। তো আজকের যে পর্ব ব্যান্ডারশিপ, এই ব্যান্ডারশিপটি খুব ইম্পর্টেন্ট। তবে ব্যান্ডারশিপ নেওয়ার আগে আমরা ব্যান্ডারশিপ কি, ব্যান্ডারশিপ কেন, সেই বিষয়টা একটু ক্লিয়ার করতে চাইবো। ব্যান্ডারশিপ আসলে কি, ব্যান্ডার বলতে কাকে বোঝানো হচ্ছে? ব্যান্ডার বলতে তাকেই বোঝানো হচ্ছে, মনে করুন আপনি অ্যাজ লাইক আপনি অনলাইনে কোনো একটা দোকান দেওয়া, অর্থাৎ আপনি অনলাইনে কোনো একটা ই কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে আপনার যদি বিক্রয়যোগ্য কোনো প্রোডাক্ট থেকে থাকে, দ্যাট মিনস আমি যদি এইভাবে বলি আপনাদের বোঝার সুবিধার্থে, অ্যাজ লাইক মনে করুন আপনি ফেসবুকে একটি পেজ ওপেন করেছেন, পেজটা ওপেন করার পর সেটাকে আপনি খুব সুন্দরভাবে সাজিয়েছেন। সাজানোর পর আপনি সেখানে আপনার যে বিক্রয়যোগ্য প্রোডাক্ট গুলো রয়েছে, পণ্যগুলো রয়েছে, সেই পণ্যগুলো আপনি আপলোড করেছেন, অর্থাৎ আপনি অনলাইনের একটা দোকান দেওয়া। অর্থাৎ দোকান দেওয়া কি বলা হচ্ছে আপনার? হ্যাঁ, আমি অনলাইনের একটা দোকান দেওয়াকে বলা হচ্ছে আপনার ভেন্ডরশিপ, অর্থাৎ আপনি সেখানে ভেন্ডর নিচ্ছেন। ঠিক একইভাবে সেলফ শপিং আপনি ভেন্ডরশিপ নিতে পারবেন। তো কিভাবে আপনারা ভেন্ডরশিপ নিবেন, কিভাবে ভেন্ডরশিপ অ্যাপ্লাই করবেন, সেগুলো আমি স্ক্রিনে দেখানোর ট্রাই করবো, অথবা আমাদের দ্বিতীয় ট্রেনার স্ক্রিনে দেখানোর ট্রাই করবো আপনাদেরকে। আমি এই মুহূর্তে ভেন্ডরশিপ কি আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি দ্বিতীয় এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কেন আপনি সেলফ শপিং এ ভেন্ডরশিপ নিবেন। যদি আমি বিষয়টাকে একটু ব্যাখ্যা করি, দেখুন, সেই এই বর্তমান যুগকে বলা হচ্ছে আইটি যুগ। সে আদিকাল থেকে প্রত্যেকটা জিনিস আপডেট হচ্ছে, প্রত্যেকটা জিনিস যুগের সাথে তাল মিলিয়ে পরিবর্তন হচ্ছে। ঠিক একইভাবে আমরা যারা মানুষ রয়েছি, প্রাচীনকাল থেকে এই পর্যন্ত আমরা পরিবর্তনশীল, এবং আমরা ডে বাই ডে পরিবর্তন হতে ভালোবাসি, এবং পরিবর্তনের সাথে আমরা নিজেকে তাল মিলিয়ে চলতে ভালোবাসি। সেই চলতে ভালোবাসার ক্ষেত্রে আমরা বর্তমান যুগকে বলা হচ্ছে আইটি যুগ। অর্থাৎ এই যুগে আপনি সবসময় চেষ্টা করবেন নিজেকে কিভাবে অনলাইনের সাথে আইটির সাথে সংযুক্ত করা যায়, নিজেকে বেশি বেশি কিভাবে আইটির সাথে অ্যাডজাস্ট করা যায়। তো সেই অ্যাডজাস্টমেন্ট থেকে যদি আমি আসি, এটা হচ্ছে ভেন্ডরশিপের সাথে আপনি নিজের ব্যবসাটাকে অ্যাডজাস্ট করতে পারেন। কেন আপনি নিজের ব্যবসাটাকে ভেন্ডরশিপের সাথে আপনি অ্যাডজাস্ট করবেন, সেই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করি। দেখুন, এক্সাম্পল মনে করুন আপনার একটা দোকান আছে, সেটি বাংলাদেশের প্রত্যন্ত একটি গ্রাম অঞ্চলে হতে পারে, আপনি যেখানে আছেন সেখানে হতে পারে, যে কোনো এলাকায় আপনার ওই দোকানটি অবস্থিত হতে পারে। এখন ওই যে আপনার যে দোকানটি আছে, সেই দোকানের যে কাস্টমার আছে, তারা আসলে কোন এরিয়ার কাস্টমার, তারা আসলে একটা সীমানার কাস্টমার। অর্থাৎ আপনি আপনার দোকানটি যে এলাকায় অবস্থিত, সেই এলাকায় যে কাস্টমার গুলো আছে, সেই কাস্টমার গুলো হচ্ছে আপনার দোকানের কাস্টমার। কিন্তু আপনি যদি চান আপনার দোকানে যে প্রোডাক্ট গুলো রয়েছে, সেটা আপনি যদি আপনার দোকানে চিটাং থেকে কেউ গিয়ে ঢাকাতে আপনার দোকানে কেনাকাটা করবেন, চিটাং থেকে গিয়ে কেউ রাজশাহীতে আপনার দোকানে কোনো কাস্টমার যাবে না, বিকজ অফ এটা হচ্ছে অফলাইন মার্কেটিং যেটাকে বলা হচ্ছে। আর আপনি যদি এই ডিজিটাল সিস্টেমটাকে কাজে লাগিয়ে, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং যে সার্ভিসটা রয়েছে, ডিজিটাল মার্কেটিং সিস্টেমটাকে কাজে লাগিয়ে আপনি আপনি চাইলে আপনার যে দোকানে যে পণ্যগুলো রয়েছে, যে প্রোডাক্ট গুলো রয়েছে, অত্যাধুনিক প্রোডাক্ট গুলো আপনি সারা বাংলাদেশে পৌঁছে দিতে পারেন, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং সিস্টেমটাকে কাজে লাগিয়ে। সেটা কিভাবে, সেটার জন্য আপনি মূলত আমার এখানে একটা ভেন্ডরশিপ নিয়ে করতে পারেন। অর্থাৎ আপনি আপনার দোকানের পণ্যটি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। এটার জন্য আপনাকে কোনো প্রকার দোকান দিতে হবে না, কোনো প্রকার দোকানের ভাড়া দিতে হবে না, কোনো প্রকার দোকানে সময় দিতে হবে না। তো এই ভেন্ডরশিপ মূলত আপনি দুইভাবে ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে পারবেন। নাম্বার ওয়ান হচ্ছে আপনি এই ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করে, যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে, যেটাকে বলা হয়। অর্থাৎ এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে বলতে আপনি নিজে একটা নিজের প্রতিষ্ঠানের নাম দিয়ে একটা ই কমার্স ওয়েবসাইট আপনি ক্রিয়েট করতে পারেন, যে ই কমার্স ওয়েবসাইটটির মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট গুলো আপলোড করে সারা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দিতে পারেন। তবে সেক্ষেত্রে আপনার
প্রচুর পরিমাণ অভিজ্ঞতা থাকতে হবে, প্রচুর পরিমাণ স্কিল থাকতে হবে, আপনাকে প্রচুর পরিমাণ সময় দিতে হবে। কেন? মনে করুন আপনাকে প্রথমত ওয়েবসাইট ডেভেলপিং সম্পর্কে আইডিয়া রাখতে হবে, ওয়েবসাইট আপডেট সম্পর্কে আইডিয়া রাখতে হবে। সেই ওয়েবসাইটে আপনি আপনার প্রোডাক্ট গুলো কাস্টমাইজ করে আপলোড করা, আপনার প্রোডাক্টের ইমেজ কাস্টমাইজ করে আপনি আপলোড দিতে হবে। দেন আপনাকে পেতে বসে থাকতে হবে কখন এই কাস্টমার আসে। এরপর আপনাকে কাস্টমার জেনারেট করতে হবে, অর্থাৎ আপনার ট্রাফিক জেনারেট করতে হবে। ট্রাফিক অর্থাৎ বলা হচ্ছে আপনাকে অডিয়েন্স যেটাকে জেনারেট করা, সেই অডিয়েন্সটাকে আপনি জেনারেট করতে হবে যাতে ওই কাস্টমার গুলো আপনার ওই ওয়েবসাইটে যায়, ওয়েবসাইটে যাওয়ার পর আপনার ওই ওয়েবসাইট থেকে প্রোডাক্ট গুলো অর্ডার করে। সুতরাং আমি মনে করি ব্যক্তিগতভাবে অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে অথবা অ্যাজ এ ব্যবসায়ী হিসেবে একজন ব্যবসায়ীর কাছে এই পর্যাপ্ত পরিমাণ সময় কিন্তু এখানে দেওয়ার মতো থাকে না। তাহলে কি তারা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে বিজনেস করতে পারবে না? তারা কি বাংলাদেশের মধ্যে তাদের প্রোডাক্ট গুলো পৌঁছে দিতে পারবে না? অবশ্যই পারবে। সেই সুযোগটাই করে দিচ্ছে আপনাকে সেলফ। এরপর যদি আমি দ্বিতীয় যে ডিজিটাল মার্কেটিং সার্ভিসটার কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। অর্থাৎ আপনি চাইলে আপনার একটি ফেসবুক পেজ খুলে সেই পেজটাকে খুব সুন্দরভাবে কাস্টমাইজ করে সেখানে আপনি আপনার প্রোডাক্ট গুলো আপলোড করে, অর্থাৎ আপনি সেখানে আপনার প্রোডাক্ট গুলো সারা বাংলাদেশের মধ্যে সেল করতে পারেন। তবে সেক্ষেত্রেও আপনাকে যেটা করতে হবে, প্রথমত আপনার পেজটাকে প্রমোট করতে হবে। অর্থাৎ আপনার পেজটাকে সাজানোর ক্ষেত্রে আপনার পেজে লাইক ফলোয়ার বাড়িয়ে নিতে হবে। সেটা আপনি ডলার বুস্ট করে প্রমোট করতে পারেন, অথবা আপনি অনেকদিন সাধনা করে আপনি প্রমোট করতে পারেন। আপনি দেন হচ্ছে আপনি আপনার পেজটাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করে আপনি প্রমোট করতে পারেন। আপনি অনেকদিন সময় নিয়ে স্ট্রাগল করে আপনার পেজটাকে প্রমোট করতে পারেন। আপনার পেজে প্রচুর পরিমাণ অডিয়েন্স নিয়ে এসে আপনি সেল করতে পারেন। তবে আরেকটা পন্থা যদি আপনি অবলম্বন করেন, যেটাকে বলা হচ্ছে পেইড মার্কেটিং। অর্থাৎ আপনি চাইলে আপনার পেজটাকে আপনি একটা পেজ ক্রিয়েট করলেন, সেখানে আপনার প্রোডাক্ট গুলো আপলোড করলেন। আপলোড করার পর আপনি সেই প্রোডাক্ট আপনার ওই পোস্টটাকে, অর্থাৎ আপনার যে বিজ্ঞাপনটি রয়েছে প্রোডাক্টের, সেই বিজ্ঞাপনটিকে প্রচুর পরিমাণ অডিয়েন্সের কাছে পাঠানোর জন্য আপনি আপনার পোস্টটাকে আপনি বুস্ট করতে পারেন। সেই বুস্ট করার জন্য আপনি 2 দিন 3 দিনের জন্য 4 দিনের জন্য বুস্ট করতে পারেন। তবে সেই বুস্ট করার জন্য আপনাকে $5 থেকে $10 $20 একটা ডলার কিন্তু আপনার কস্টিং এর জন্য প্রয়োজন হবে। এরপরে আসি, আপনি ধরুন একটা বিজ্ঞাপনকে আপনি বুস্ট করলেন, একটা ক্যাম্পেইন আপনি রান করলেন। তবে সেই বিজ্ঞাপনটি বুস্ট করার পর আপনাকে পেতে বসে রাখতে হবে। সেখান থেকে যে কাস্টমার অডিয়েন্স গুলো আপনাকে রেসপন্স করবে, তাদেরকে আপনাকে অর্ডার করতে চাইবে বা আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইবে, তাদেরকে রেসপন্স করার জন্য। দ্যাট মিনস হচ্ছে আপনি শুধুমাত্র বুস্ট করে বসে গেলেন আপনার সেল জেনারেট হবে তা কিন্তু না। অর্থাৎ এই কাস্টমার গুলোর সাথে কথা বলতে হবে, কন্টিনিউ আপনাকে রেসপন্স করতে হবে। কাস্টমার যেকোনো মুহূর্তে আপনাকে নক করতে পারে। অর্থাৎ আপনাকে এটা নিয়ে বসে থাকতে হবে। দ্যাট মিনস আপনার প্রজেক্টে একদিকে আপনাকে খরচ করতে হচ্ছে, অর্থাৎ আপনাকে বুস্ট করতে হচ্ছে, আপনাকে ডলার খরচ করতে হচ্ছে, আবার আপনাকে সময়ও দিতে হচ্ছে, আপনার সময় ইনভেস্ট করতে হচ্ছে। সুতরাং এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর দ্বিতীয় সার্ভিস। তো এই সমস্ত সার্ভিস থেকে, অর্থাৎ এই সমস্ত থেকে আপনার ব্যবসাটিকে আরো প্রসার এবং প্রসার করে গড়ে তুলতে আপনাকে সেলফ শপিং দিচ্ছে একটি অত্যাধুনিক ইউনিক কনসেপ্ট, যেটি হচ্ছে সেলফ রিসেলার ভেন্ডরশিপ। এই ভেন্ডরশিপে আপনি সেলফের ভেন্ডরশিপ নিয়ে কি কি উপকারিতা পাবেন, অর্থাৎ এখান থেকে কি কি সার্ভিস আপনি পাচ্ছেন। প্রথমে বলে আসি, ভেন্ডরশিপ নিতে হলে অবশ্যই আপনার কাছে প্রোডাক্ট থাকতে হবে, যে প্রোডাক্ট গুলো আপনার অবশ্যই অনলাইন বিক্রয়যোগ্য। এমন আধুনিক কিছু প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে হবে, তাহলে আপনি ভেন্ডরশিপ নিতে পারবেন। ভেন্ডরশিপ নেওয়ার ফলে এখানে যেটা হবে, আপনি সেলফে যখন ভেন্ডরশিপ নিবেন, আপনি প্রথমত সেলফে আপনার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অথবা যদি আপনার বিজনেস অ্যাকাউন্ট থেকে থাকে, সেই বিজনেস অ্যাকাউন্ট থেকে আপনি আপনার ভেন্ডরশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমরা স্ক্রিনে দেখিয়ে দিব। তো এই ভেন্ডরশিপের জন্য অ্যাপ্লাই করার পর আপনার ভেন্ডরশিপটি যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে, তখন আপনি সেখান থেকে আপনার প্রোডাক্ট গুলো আপলোড করতে পারবেন। কেন আপনি এখানে ভেন্ডরশিপটা নেবেন? দেখুন, এখানে যেটা হচ্ছে, আপনি যখন প্রোডাক্ট আপলোড করবেন তখন সেই প্রোডাক্টের উপর আপনি একটা মার্জিন কমিশন, এখানে রিসেলার কমিশন আপনি এখানে প্রোভাইড করবেন। যে কমিশনটা ধরুন আপনি আপনার একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে আপনার বিক্রয় কেনার মূল্য হচ্ছে আপনার ধরুন এক্সাম্পল ৳800, কিন্তু আপনি এটা চাচ্ছেন ৳900 সেল করবেন। সেক্ষেত্রে যদি আপনি ৳900 সেল করেন, অর্থাৎ আপনার ৳100 প্রফিট হয়। তো আপনি যদি চাচ্ছেন যে আপনি এই প্রোডাক্টটা ৳900 বিক্রি করবেন, তাহলে আপনার ৳100 প্রফিট থাকলেই চলে। সুতরাং আপনি এটা যেটা করতে পারেন, এটা মার্কেট প্রাইস হচ্ছে ধরুন এক্সাম্পল ৳1500 বা ৳1200 বা ৳1400। এক্সাম্পল আমি ৳1500 ধরলাম।
যদি 1500 টাকায় ধরি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি আপনার কেনা প্রোডাক্টটি ক্রয় করেছেন আপনি 800 টাকা দিয়ে, হোলসেল প্রাইসে আপনি 900 টাকা হলে আপনি সেল করে দিবেন। সেক্ষেত্রে আপনি এখানে প্রাইস দিয়েছেন কত? ভেন্ডরশিপে যখন প্রোডাক্টটি আপলোড করবেন, তখন এটি প্রাইস দিয়েছেন ধরুন 1000 টাকা। 1000 টাকা আপনি প্রাইস দিয়েছেন। আবার এটি রিসেলার এইটার উপর আপনি রিসেলিং কমিশন দিয়েছেন 10%, অর্থাৎ 100 টাকা 10%। দেন হচ্ছে এটা আপনি রিসেলার এক্সট্রা করে ম্যাক্সিমাম প্রাইস দিয়েছেন ধরুন 1500 টাকা। মানে একজন রিসেলার আপনার এই প্রোডাক্টটি 1000 থেকে 1500 টাকা পর্যন্ত সেল করতে পারবে। সুতরাং এই তিনটি প্রাইসকে আপনি সমন্বয় করে এখানে আবার আপনি এটা ডেলিভারি চার্জ রেখেছেন ধরুন এক্সাম্পল 100 টাকা। অর্থাৎ আপনার এই প্রোডাক্টটি ডেলিভারির জন্য চার্জ রেখেছেন আপনি 100 টাকা। সেক্ষেত্রে এই 4টা অপশন মিলিয়ে হচ্ছে আপনার ভেন্ডরশিপটা আপনাকে মেইনটেইন করতে হবে। দ্যাট মিনস এখন যদি ধরুন কোন রিসেলার এই প্রোডাক্টটি কোন রিসেলার, আমি আবারও বলছি একটু মনোযোগ সহকারে শুনবেন। ধরুন আপনি এখানে প্রোডাক্টটি 1000 টাকা দিয়ে আপলোড করেছেন, 10% কমিশন দিয়েছেন, 1500 টাকা আপনি রিসেলার ম্যাক্সিমাম প্রাইস দিয়েছেন এবং 100 টাকা ডেলিভারি চার্জ দিয়েছেন। এখন আমি ধরে নিলাম কোন রিসেলার এই প্রোডাক্টটি 1500 টাকা সেল করলো কোন একজন কাস্টমারের কাছে, বা অফলাইনে হোক অনলাইনে হোক, যে কোনো মাধ্যমে সে একটি অর্ডার জেনারেট করলো এবং অর্ডার জেনারেট করে সে আপনার প্রোডাক্টটিকে 1500 টাকায় সেল করলো মার্কেটে। সেল করার সময় অবশ্যই যেটা এখানে 1500 টাকা প্রোডাক্ট প্রাইস এবং 100 টাকা ডেলিভারি চার্জ, সেই 100 টাকা ডেলিভারি চার্জটি রিসেলার এখান থেকে ওই কাস্টমার থেকে নিয়ে নিচ্ছে। অর্থাৎ নিয়ে নেওয়ার পর দেখা যাচ্ছে যেখানে যেমন 100 টাকা অ্যাডভান্স পেমেন্ট যদি 100 টাকা হয়ে থাকে 100 টাকা নিয়ে নিবে, যদি 200 টাকা হয়ে থাকে অবশ্যই 200 টাকা নিয়ে নিবে। সেই অ্যাডভান্স পেমেন্টটা নিয়ে সে প্রোডাক্টটি অর্ডার করবে। ধরুন আমি ধরলাম যে সেটার উপর অ্যাডভান্স পেমেন্ট আছে 200 টাকা। এখন রিসেলার যখন কাস্টমারের কাছ থেকে প্রোডাক্টটি অর্ডার নিবে, অর্ডারটি কনফার্ম করবে, সে তখন কাস্টমারের কাছ থেকে সে অ্যাডভান্স পেমেন্ট যে অ্যাডভান্স পেমেন্টটি উল্লেখিত থাকবে সেই অ্যাডভান্স পেমেন্টটি সে কাস্টমারের কাছ থেকে নিয়ে সে রিসেলার অ্যাকাউন্ট থেকে সে প্রোডাক্টটি অর্ডার করবে। অর্ডার করার সময় তার অ্যাডভান্স পেমেন্ট 200 টাকা কেটে নেবে। যদি প্রোডাক্টের প্রাইস হয়েছে 1500 টাকা এবং ডেলিভারি চার্জ হচ্ছে 100 টাকা, টোটাল 1600 টাকা, সেক্ষেত্রে রিসেলার কাস্টমার যদি তাকে 200 টাকা পে করে দেয়, তাহলে কাস্টমারের কাছে ডিউ আছে 1400 টাকা। 1400 টাকা। তখন রিসেলার যখন এটাকে প্রোডাক্টে অর্ডার করে দিবে, তখন এই অর্ডারটি যাবে কার কাছে? অ্যাজ এ ভেন্ডরের কাছে। ভেন্ডরের কাছে যখন অর্ডারটি যাবে, ভেন্ডর যেটা করবে, অর্ডারটিকে যদি তার কাছে প্রোডাক্টটি স্টক থাকে সে অ্যাকসেপ্ট করে দিবে। যদি তার কাছে স্টক আউট হয়ে থাকে বা কোনো কারণে প্রোডাক্টটি স্টক না থাকে, তাহলে সে ক্যান্সেল করে দিতে পারে। যখন যদি সে প্রোডাক্টটি অ্যাকসেপ্ট করতে যায়, তখন সে ভেন্ডরের অ্যাকাউন্ট থেকে টোটাল একটা অ্যামাউন্ট কেটে নিবে। অ্যামাউন্ট কোনটা? সেটা হচ্ছে এক্সাম্পল আমি বলেছিলাম রিসেলার, ধরুন আপনি প্রোডাক্টটি আপলোড করেছেন 1000 টাকা দিয়ে, 1000 টাকায় ভেন্ডর প্রাইস দিয়েছেন 1000 টাকা, রিসেলার প্রাইস দিয়েছেন 1500 টাকা। এখন কোন আবার এখানে কমিশন দিয়েছেন 10%। এখন কোন রিসেলার যদি এটাকে 1500 টাকা সেল করে, তাহলে রিসেলারের ইনকাম এখানে দাঁড়াচ্ছে কত? 500 টাকা। রিসেলার ইনকাম দাঁড়ালো 500 টাকা। এবং ভেন্ডর আপনি এই প্রোডাক্টটি সেলফের মাধ্যমে সেল হওয়ার কারণে আপনি রিসেলারের জন্য কমিশন দিচ্ছেন কত? 10%। অর্থাৎ 1000 টাকা যখন সেল হচ্ছে 1000 টাকা 10% সমান ভেন্ডর প্রাইসের 10% সমান 100 টাকা। টোটাল রিসেলার প্রাইস এবং রিসেলার এক্সট্রা ইনকাম এবং কমিশন টোটাল মিলিয়ে আপনার হলো 600 টাকা। যখন আমি অ্যাজ এ ভেন্ডর প্রোডাক্টটি রিসিভ করতে যাবে, তখন ভেন্ডরের অ্যাকাউন্ট থেকে 600 টাকা কস্টিং ব্যালেন্স থেকে কেটে নিবে। এখন এই 600 টাকা কেটে নেওয়ার পর ভেন্ডর যেটা দেখতে পাবে, ওই কাস্টমারের যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি ভেন্ডর দেখতে পাবে। ভেন্ডর দেখার পর সেই অ্যাড্রেস অনুযায়ী বাকি 1400 টাকা কন্ডিশন দিয়ে, অর্থাৎ কাস্টমারের অ্যাড্রেসে 1400 টাকা কন্ডিশন দিয়ে কুরিয়ারে প্রোডাক্টটি ডেলিভারি করে দিবে। 1400 টাকা কন্ডিশন দিয়ে যখন প্রোডাক্টটি ডেলিভারি করে দিবে, তখন যিনি কাস্টমার উনি ওই কুরিয়ারকে 1400 টাকা পে করে কুরিয়ার থেকে প্রোডাক্টটি তুলে নিবে এবং 1400 টাকাটা সরাসরি ভেন্ডরের কাছে টাকাটি অ্যামাউন্টে চলে আসবে। অর্থাৎ সেলফের মাধ্যমে আপনি খুব সহজে আপনার প্রোডাক্টটি ফার্স্ট ডেলিভারি দিতে পারছেন অ্যাজ এ ভেন্ডর হয়ে। যেহেতু এখানে কাস্টমাররা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটি করে, সেক্ষেত্রে এখানে প্রোডাক্ট রিটার্ন আসার সম্ভাবনা 99% কম। অর্থাৎ কোনো প্রকার সম্ভাবনাই নেই আপনার প্রোডাক্টটি রিটার্ন আসার, যদি আপনার প্রোডাক্ট ডেলিভারিতে কোনো প্রকার প্রবলেম না হয়, আপনি সঠিক পণ্যটি যদি ডেলিভারি করেন। এখন আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে এই সিস্টেমটি আসলে কেন? ভেন্ডরের প্রোডাক্ট অ্যাকসেপ্ট করতে গেলে কেন ব্যালেন্সটা কাটবে? যদি ব্যালেন্সটা ভেন্ডর যখন আমি যদি প্রোডাক্টটি অ্যাকসেপ্ট করতে না যাই,
অ্যাকসেপ্ট করার সময় ব্যালেন্সটা না কাটে, বাংলাদেশের মধ্যে অনেকগুলো ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। যেমন আমি যদি নাম নাম বলবো না, অনেকগুলো ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে আপনাদের নাম করা বাংলাদেশে, আপনাদের পরিচিত সকলেরই। সেই সব প্রতিষ্ঠানে যখন আপনি একটা প্রোডাক্ট অর্ডার করেন, সেই প্রোডাক্টটি অর্ডার করার পর ভেন্ডরের কাছে রিকোয়েস্টটি যায় এবং ভেন্ডর এক্সাম্পল আমি ওই প্রতিষ্ঠানের একজন ভেন্ডর। এখন আমার কাছে একটি অর্ডার আসলো, আমি কি করলাম এটা অর্ডারটা অ্যাকসেপ্ট করে আমি বসে থাকলাম। আমি গাফিলতি করলাম। ৩-৪ দিন পর আমি অর্ডারটা ডেলিভারি করছি। এতে করে যিনি কাস্টমার উনার কাছে প্রোডাক্টটা যেতে অনেক লেট হয়ে যায় এবং উনার কাছে অনেক সময় আমি সঠিক পণ্যটা দিচ্ছি না। অর্থাৎ ফার্স্ট ডেলিভারি যেটা সেটি হচ্ছে না। যার কারণে আমাদের এই সিস্টেমে ফার্স্ট ডেলিভারিটা আমরা নিশ্চিত করছি। অর্থাৎ যখন ভেন্ডরের ব্যালেন্স থেকে টাকাটা কেটে নিচ্ছে তখন সেই টাকাটা ক্যাশ করতে গিয়ে ভেন্ডর খুব ফাস্ট ডেলিভারি করছে। এতে করে আমাদের প্রত্যেকটা কাস্টমার খুব দ্রুত ডেলিভারি পাচ্ছে। দ্বিতীয়ত এখানে আমাদের কোনো কাস্টমারের কাছে ভেন্ডরে কখনোই ২ নাম্বার কোনো প্রোডাক্ট দিবেন না। যদি দিয়ে থাকে সেটা 100% রিটার্ন করার সুযোগ আছে। অর্থাৎ আমাদের প্রত্যেকটা ভেন্ডর জেনুইন যে প্রোডাক্টটি অর্ডার আসবে সেই প্রোডাক্টের গুণগত মান অনুযায়ী মূল্যটা নির্ধারণ করা হচ্ছে এবং ওই প্রোডাক্টটি জেনুইন প্রোডাক্টটি এখানে পাঠানো হচ্ছে। দেন হচ্ছে এরপর যে সুযোগ সুবিধাটি আপনাকে সেলফ দিচ্ছে সেটি হচ্ছে কেন আপনি সেলফে ভেন্ডরশিপ নিচ্ছেন। অর্থাৎ আপনি এখানে দেখুন একটি প্রোডাক্ট আপলোড করলেন, এখানে প্রচুর পরিমাণ রিসেলার রয়েছে। আপনার এই প্রোডাক্টটি যখন আপনি ওইভাবে পার্সেন্টেজ কমিশনটা ওইভাবে দিবেন, রিসেলার কমিশন ওইভাবে আপনি প্রোভাইড করবেন, তখন দেখবেন আপনার এই প্রোডাক্টটি নিয়ে মার্কেটিং করবে কারা? আমাদের যারা রিসেলার রয়েছেন তারাই তাদের মতো করে মার্কেটিং করবে, তারাই তাদের মতো আপনার প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবে, আপনার প্রোডাক্টটা নিয়ে কাজ করবে এবং আপনার প্রোডাক্ট নিয়ে সেল কিন্তু তারাই নিশ্চিত করবে। অর্থাৎ তারা কাস্টমারদের সাথে কথা বলবে, তারাই সবকিছু ডিল করবে, তারা অর্ডার জেনারেট করে দিবে। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র সেই যে অর্ডারটি আসবে সেই অর্ডারটি আপনি ডেলিভারি করে দেওয়া। অর্থাৎ কাস্টমারদের লোকেশন অনুযায়ী আপনি প্রোডাক্টটি ডেলিভারি করে দেওয়া হচ্ছে আপনার কাজ। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হচ্ছে না, আপনাকে বুস্ট করতে হচ্ছে না, আপনাকে পেজ খুলতে হচ্ছে না, আপনাকে কাস্টমারের সাথে কথা বলতে হচ্ছে না, আপনাকে এখানে সময় দিয়ে পড়ে থাকতে হচ্ছে না, আপনাকে ওয়েবসাইট আপডেট করতে হচ্ছে না। কাস্টমার জেনারেট কিভাবে হচ্ছে, কিভাবে আপনার অর্ডার আসছে সবকিছু আপনি খুব ইজিতে। সুতরাং আপনার প্রোডাক্টটি যখন সেল হচ্ছে তখনই আপনি এখানে একটা কমিশন দিচ্ছেন। আপনার প্রোডাক্ট সেল না হলে আপনার কমিশন দিতে হচ্ছে না। যেমন আমি যদি এক্সাম্পল দেই, আপনি যদি ফেসবুকে একটি বুস্ট করেন $5 বা $10 দিয়ে, আপনি কিন্তু নিশ্চিত না যে আপনার আদৌ কি সেল আসবে কি আসবে না। আপনার কয়টা সেল আপনার এখান থেকে জেনারেট হতে পারে। কিন্তু আপনার প্রতিদিন ২ দিনের জন্য করলে ২ দিন কিন্তু চলে যাচ্ছে, ঠিকই চলে যাচ্ছে এবং প্রতিদিনের ডলার কিন্তু আপনার ঠিকই কেটে নিচ্ছে। আপনার সেল হোক বা না হোক কিন্তু ডলার ঠিকই কেটে নিচ্ছে। কিন্তু সেলফ আপনাকে যে সুযোগ সুবিধাটা করে দিচ্ছে, আপনি এখানে আপনার প্রোডাক্টটা প্রমোট করবেন অর্থাৎ আপলোড করবেন। আপনার প্রোডাক্টটি আপলোড করার মাধ্যমে আপনি জাস্ট আপলোডই করলেন। কিন্তু এই আপলোড করার পর আপনার প্রোডাক্টটি নিয়ে রিসেলাররা কাজ করবে এবং রিসেলাররা সেল জেনারেট করবে। আপনার প্রোডাক্ট যখন অর্ডার হবে তখনই আপনার পার্সেন্টেজটা আপনি প্রোভাইড করতে হচ্ছে। আদারওয়াইজ আপনার কোনো প্রকার ইনকাম এখান থেকে কোনো প্রকার কস্টিং এখানে আপনাকে দিতে হচ্ছে না। সুতরাং এই ভেন্ডরশিপ এর মাধ্যমে আপনারা অনেক রকমের সুযোগ সুবিধা এখানে পাচ্ছেন বলে আমি মনে করছি। এরপর আপনারা নিজেরাও রিসেলার হয়ে কাজ করতে পারবেন। আপনারা কিভাবে একজন রিসেলার হয়ে কাজ করতে পারেন সেই বিষয়গুলো আপনারা আমাদের রিসেলার এই গত পর্বে যারা ক্লাস করেছিলেন তারা অবশ্যই জানেন, অবগত রয়েছেন। এবং যদি আপনি রিসেলার আজকের ভিডিও লাইভটি নতুন দেখে থাকেন আমাদের এর আগের পর্বগুলো একটু দেখে নেবেন। সেখানে আমরা রিসেলিং নিয়ে দেখিয়েছি কিভাবে আপনি একজন বিজনেস রিসেলার হতে পারেন। তো এরপরে যে টপিক গুলো আছে এজ এ বিজনেস কিভাবে আপনি একজন সফল ব্র্যান্ডার হবেন সেগুলো নিয়ে আলোচনা করবেন আমাদের আরেকজন ট্রেনার আমাদের জয়দেশ শিমুল ভাই। তো ইতিমধ্যে আমাদের মোটামুটি আই থিংক আমি মনে করছি যে আপনারা ভেন্ডরশিপটা কমপ্লিট বুঝেছেন এবং কিভাবে এখানে ডেলিভারি সিস্টেমটা রয়েছে সেই ডেলিভারি সিস্টেমটা সম্পর্কে আপনারা অবগত হয়েছেন। তো সম্মানিত বন্ধুজন, এরপর যদি আমি আবারও বলতে চাই, ভেন্ডরশিপ নেওয়ার পর আপনার প্রোডাক্ট রোলিং অর্থাৎ আপনারা কিভাবে ভেন্ডরশিপ নিতে পারেন। ভেন্ডরশিপ নিতে হলে কি আপনাকে আদৌ ইনভেস্টমেন্ট করতে হবে? আপনি উইদাউট ইনভেস্টমেন্ট কিভাবে ভেন্ডরশিপ নিতে পারেন, কিভাবে আপনার ভেন্ডরশিপ নেওয়ার জন্য কাজ করতে পারেন। কি আমি যদি প্রোডাক্ট সোর্সিং অর্থাৎ ভেন্ডরশিপ নিতে হলে আপনাকে অবশ্যই প্রোডাক্ট রাখতে হবে। এই প্রোডাক্ট আপনাকে সোর্সিং করতে হবে। প্রোডাক্ট কিভাবে আপনি সোর্সিং করবেন? আমরা যদি একটা কথা আছে, আমরা যদি কিনতে না জানি অর্থাৎ কিনতে যদি আমরা ঠকে যাই তাহলে আমাকে বিক্রি করতেও ঠকতে হবে। যদি আমরা কিনতে সময় লাভ করে কিনি তাহলে আমরা বিক্রি করার সময়ও ভালো পরিমাণে আমরা প্রফিট করতে পারবো। যেমন
আমরা যদি সাধারণ কোনো হোলসেলার থেকে নিই তাহলে আমরা দেখা যাচ্ছে অনেক দাম দিয়ে কোনো একটা প্রোডাক্ট আমরা স্টক করতে হবে। যেমন আমি যদি একটু এক্সাম্পল দিই, ধরুন একটি প্রোডাক্ট যখন ধরুন এই প্রোডাক্টটি যদি যিনি তৈরি করছেন উৎপাদক থেকে যখন তৈরি হয় তখন উৎপাদক থেকে কিনে আনে কি ইম্পোর্টার। ইম্পোর্টার থেকে কিনে কারা হোলসেলার, হোলসেলার থেকে কিনে কারা রিটেলার, রিটেলার থেকে আসে কার কাছে, সেটা হচ্ছে কাস্টমারের কাছে। অর্থাৎ উৎপাদক থেকে ইম্পোর্টার, ইম্পোর্টার থেকে হোলসেলার, হোলসেলার থেকে রিটেলার, রিটেলার থেকে কনজিউমার অর্থাৎ কাস্টমার পর্যন্ত এই প্রোডাক্টটি আসে। এখন উৎপাদক যদি এই প্রোডাক্টটি 500 টাকা দিয়ে উৎপাদন করে, উৎপাদক যদি ইম্পোর্টারের কাছে সেল করে, ইম্পোর্টার এখানে হোলসেলারের কাছে সেটাকে 700 টাকা বা 600 টাকায় সেল করছে। হোলসেলার রিটেলারের কাছে এটাকে 800 টাকা বা 1000 টাকায় সেল করছে। এই রিটেলার কনজিউমারের কাছে এটাকে 1200 টাকা 1500 টাকায় সেল করছে। অর্থাৎ এই 500 টাকার প্রোডাক্টটি কাস্টমার পর্যন্ত আস্তে আস্তে কিন্তু 1500 টাকা হয়ে গিয়েছে। সুতরাং এই যে মধ্যস্থ কিছু হাত এখানে আছে, এই হাতগুলো থেকে যদি আপনি একটু সরাসরি ইম্পোর্টার থেকে নিতে পারেন তাহলে আপনার কিন্তু অনেক টাকা সেভ হয়ে যায়। তো আপনারা যেটা করতে হবে, অবশ্যই প্রোডাক্ট কেনার সময় আপনারা যারা ইনভেস্টমেন্ট অর্থাৎ 50,000 1 লক্ষ টাকা ইনভেস্ট করে 2 লক্ষ টাকা ইনভেস্ট করে কিছু প্রোডাক্ট স্টক করতে চান, তাহলে অবশ্যই আপনারা যে প্রোডাক্টটি নেন না কেন আপনারা ইম্পোর্টার থেকে নিয়ে আমি সাজেস্ট করবো। এখন ইম্পোর্টার সোর্স গুলো আপনারা খুঁজে বের করতে হবে। ইম্পোর্টার সোর্স গুলো আপনারা আসলে পাবেন কোথায়? ইম্পোর্টার সোর্স খোঁজার জন্য আমাদের বাংলাদেশে অনেকগুলো ফেসবুক গ্রুপ রয়েছে। হোলসেল মার্কেট, তারপর পাইকারি বাজার লিখে আপনি ফেসবুকে চার্জ বারে গিয়ে যদি চার্জ করেন অবশ্যই আপনারা অনেকগুলো গ্রুপ পাবেন। এরপর যদি বলি ঢাকাতে আপনারা অনেক রকমের ইম্পোর্টার পাবেন। আপনি আশেপাশে খুঁজলে আপনি অনেক রকমের ইম্পোর্টার কিন্তু আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা সবসময় চেষ্টা করবেন সরাসরি ইম্পোর্টার থেকে আপনার প্রোডাক্ট ক্রয় করতে। সেক্ষেত্রে আপনারা অনেক বেশি বেনিফিটেড হতে পারবেন। যখন আপনি ইম্পোর্টার থেকে একটা প্রোডাক্ট নিবেন 700 টাকা দিয়ে, তখন আপনি সেটা 1000 টাকা সেল করলে আপনার কোনো প্রকার লস নেই। অথবা আপনি 800 টাকা দিয়ে কিনে 1000 টাকা আপনি বিক্রি করতে পারেন। সেটা মার্কেটে 1500 টাকা পর্যন্ত সেল করা পসিবল। যদি আপনি কিনেন যে রিটেলারের কাছ থেকে কিনেন যে 1200 টাকা দিয়ে, তখন রিসেলার সেটা মার্কেটে সেল করবে কত বা আপনি সেল করবেন কত, এখান থেকে আবার কমিশন দিবেন কত। সুতরাং আমরা যদি এখান থেকে এই ইম্পোর্টার থেকে সবসময় প্রোডাক্ট গুলো ক্রয় করতে পারি তাহলে আমাদের জন্য অনেক বেনিফিটেড হয়। আমরা অনেক ভাবে বেনিফিট হব। এরপর আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের এই প্রোডাক্ট সোর্সিং অর্থাৎ প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে যদি আমি একটু বলি, আমরা বাংলাদেশের মধ্যে আপনাকে বুঝতে হবে বর্তমান মার্কেট চাহিদা কি, অর্থাৎ কোন প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করবেন, মানুষের চাহিদা কোন প্রোডাক্টের প্রতি বেশি। আপনাকে অবশ্যই জেনুইন প্রোডাক্টটি সিলেকশন করতে হবে। যদি আপনি প্রোডাক্ট সিলেকশনে ভুল করেন তাহলে আপনি কিন্তু আপনার প্রোডাক্টটা কিন্তু স্টকে থেকে যাবে, অর্থাৎ আপনার প্রোডাক্টটা বিক্রয় কম হবে। অর্থাৎ আপনাকে সিজন ওয়াইজ বুঝতে হবে, কোন জেলা কি বিখ্যাত বুঝতে হবে, আপনি আনকমন প্রোডাক্ট কি আছে সেই প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করতে হবে। আপনার প্রোডাক্ট সিলেকশন অর্থাৎ যেটা যখন যে শীতের মধ্যে যে সিজনের মধ্যে যে জিনিসটা খুব চাহিদা বেশি সেই প্রোডাক্ট গুলো আপনাকে স্টক করতে হবে, সেই প্রোডাক্ট গুলো নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। যদি আপনি প্রোডাক্ট সিলেকশনে কখনো ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্টক প্রোডাক্ট গুলো স্টকে থেকে যাবে, সেগুলো বিক্রি কম হবে এবং অর্ডার খুব কম আসবে। এরপর যদি আমি আসি এই আমাদের প্রোডাক্ট সিলেকশনের পরে যদি আসি, আপনি কিভাবে ফ্রিতে অর্থাৎ উইদাউট ইনভেস্টমেন্ট উইদাউট ইয়াতে আপনি কিভাবে এজ এ সফল ভেন্ডর হতে পারেন। আমি যদি এতক্ষণ যা বলেছি সেটা হচ্ছে একজন ইনভেস্টরের ক্ষেত্রে, অর্থাৎ আপনি এখানে ভেন্ডরশিপ নিতে হলে অবশ্যই আপনার প্রোডাক্ট প্রয়োজন, অবশ্যই এই প্রোডাক্ট স্টক করতে হলে আপনার ইনভেস্টমেন্ট প্রয়োজন। ইনভেস্টমেন্ট করে দেন আপনি ভালো মার্জিনে একটা প্রফিট করতে পারেন। এখন আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উইদাউট ইনভেস্টমেন্ট আপনি কিভাবে এখান থেকে ভেন্ডরশিপ নিয়ে একজন সফল ভেন্ডর হতে পারেন। সেটার জন্য যেটা করতে হবে, আমরা প্রত্যেকে একটু কষ্ট করতে হবে। কষ্ট যদি না আমরা কষ্ট করলে অবশ্যই আমরা কষ্ট পাবো, একটা কথা আছে। আমরা আমাদের ব্রেনকে একটু কাজে লাগাতে হবে, আমরা একটু পরিশ্রমী হতে হবে। যদি আপনার কাছে ইনভেস্ট না থাকে, সেটা কিভাবে? প্রোডাক্ট টুলিং একটি শব্দ রয়েছে, আমরা এই শব্দটির সাথে আপনাকে যদি পরিচিত না হয়ে থাকেন আজকে পরিচিত হয়ে নেবেন। আপনি চাইলে আপনার বিজনেস অ্যাকাউন্ট থেকে এখানে ভেন্ডরশিপ নিতে পারেন এবং আপনি প্রোডাক্ট রোলিং করতে পারেন। আপনি যেটা করতে পারেন, মনে করুন আপনি ভেন্ডরশিপ নিতে যাচ্ছেন, আপনার কিন্তু আপনার কাছে প্রোডাক্ট নেই,
আপনার কাছে ইনভেস্ট করার মতো প্রোডাক্ট স্টক করার মতো টাকাও নেই। তো আপনি কি ভেন্ডরশিপ নিতে পারবেন না? অবশ্যই আপনি ভেন্ডরশিপ নিয়ে এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন আপনার প্রোডাক্ট। তাহলে এই যে প্রোডাক্ট রোলিং করতে হবে, অর্থাৎ আপনার কাছে প্রোডাক্ট না থাকতে পারে কিন্তু আপনার চতুর্পাশে লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে। মানে হলো আপনি যে এলাকায় রয়েছেন সে এলাকায় অবশ্যই কিছু না কিছু বিখ্যাত জিনিস আছে। অবশ্যই সেখানে কোনো না কোনো মার্কেট আছে। আপনি যেটা করতে হবে বিভিন্ন মার্কেটের দোকানদারদের সাথে বিভিন্ন রকমের একটা কমিউনিকেশন স্কিল অর্থাৎ আপনার রিলেশনশিপ তৈরি করে, রিলেশনশিপ স্কিল ডেভেলপ করে, তাদের সাথে কমিউনিকেট করে আপনি তাদের প্রোডাক্ট গুলো একটা চুক্তিতে নিয়ে আসতে পারেন। যে আপনার প্রোডাক্ট গুলো আমি আমার ওয়েবসাইটের মাধ্যমে সেল করে দিব, তবে আপনি আমাকে হোলসেল প্রাইসে আপনি আমাকে প্রোডাক্ট গুলো দিতে হবে। অর্থাৎ ধরুন কোন একটা জুতার দোকানকে আপনি কন্ট্রাক্ট করলেন যে আপনার যে জুতাগুলো আছে এগুলো আমি অনলাইনে বিক্রি করে দিব। এখানে আপনি আমাকে কত করে আমার জন্য কত করে রেট রাখবেন। তো সেই অনুযায়ী আপনি যদি এগুলোকে কন্ট্রাক্ট করে নিয়ে আসেন, নিয়ে আসার পর আপনি সেই প্রোডাক্ট গুলোর ছবি তুলে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে এখানে আপলোড করেন। দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট আপনার সেল হলে সেখান থেকে আপনার ৳20, ৳50, ৳100 আপনার প্রফিট হয়ে যাচ্ছে। এভাবে করে আপনার যে এলাকায় আছেন বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন কিছু বিখ্যাত, যেমন চট্টগ্রামের কথা যদি বলি, চট্টগ্রামের শুটকি বিখ্যাত। তো এভাবে আপনাদের প্রত্যেকটি জেলার মধ্যে কিছু না কিছু বিখ্যাত জিনিস আছে যেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। আপনার জামা কাপড় থেকে শুরু করে আপনি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। অর্থাৎ আপনি অনেকগুলো দোকানের সাথে চুক্তিবদ্ধ হয়ে ওই দোকানের প্রোডাক্ট গুলো আপনি রোলিং প্রোডাক্ট এর মাধ্যমে আপনি চুক্তি করে আপনি আপনার ভেন্ডরশিপ এর প্রোডাক্ট গুলো আপলোড করতে পারেন এবং এখান থেকে আপনি সেল অর্ডার আসলে আপনি সেই দোকান থেকে নিয়ে প্রোডাক্ট গুলো ডেলিভারি করতে পারেন। এক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট এরও প্রয়োজন নেই এবং আপনার প্রোডাক্ট স্টক করারও প্রয়োজন নেই। সুতরাং আপনি আপনার ব্রেইনটাকে একটু কাজে লাগিয়ে আপনি মেধাটাকে একটু খাটিয়ে একটু পরিশ্রম করে আপনি চাইলে এখান থেকে একজন সফল ভেন্ডর হতে পারবেন। তো সফল ভেন্ডর হওয়ার জন্য আরো অনেকগুলো বিষয় এখানে রয়েছে। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি যে বিষয়গুলো স্ক্রিনে দেখানো, অর্থাৎ আপনি কিভাবে একজন ভেন্ডর হবেন, আপনার ভেন্ডর অ্যাকাউন্ট আপনি কিভাবে ক্রিয়েট করবেন সেই বিষয়টি স্ক্রিনে দেখাবো। আমাদের এই স্ক্রিন থেকে আমরা ভেন্ডরশিপ কিভাবে নিবেন এবং প্রোডাক্ট ম্যানেজমেন্ট কিভাবে করবেন সেই বিষয়টি দেখাবো। আর অথবা আমাদের যিনি ট্রেনার আমাদের রানা ভাই আপনাদের সাথে আমাদের সেই স্ক্রিনের মাধ্যমে আপনাদের কিভাবে আপনারা ভেন্ডর অপারেটিং সিস্টেমটা কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট কিভাবে করবেন সে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তো সম্মানিত অডিয়েন্স, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোনো বিষয় বুঝে না থাকেন অবশ্যই এখানে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদেরকে গ্রুপে পোস্ট করে জানাবেন। আমাদের অ্যাপস এর মাধ্যমে আপনারা আপলাইনকে জানাবেন অথবা এখানে কমেন্ট করলে আমরা অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই করার ট্রাই করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো একটি লাইভে, আবার কোনো একটি সময়। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আহ, সম্মানিত অডিয়েন্স, সরি আমাদের আহ, আহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেনার আমাদের রানা বড়ুয়া আমাদের মাঝে উপস্থিত হতে পারছে না। তো আমাদের যে ভেন্ডরশিপ অপারেটিং সিস্টেমটি রয়েছে সেটি আমি স্ক্রিনে আপনাদের সামনে একটু শেয়ার করব, আপনারা আশা করি দেখবেন। আমাদের সাথেই থাকুন সে পর্যন্ত। আমি স্ক্রিনে একটু শেয়ার করছি। স্ক্রিনটি শেয়ার হচ্ছে কিনা একটু জানাবেন।
আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আই থিংক আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে। তো আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের অ্যাপস এর মধ্যে। অ্যাপসে আসার পর আমি একটি অ্যাকাউন্ট লগ ইন করবো। অ্যাকাউন্টটি লগ ইন করার পর আমি চলে যাব। আমি একটি অ্যাকাউন্ট লগ ইন করছি। uh, 01 018894 80 306 আমি পাসওয়ার্ডটি দিচ্ছি। তো আমি একটি বিজনেস অ্যাকাউন্টে লগ ইন করেছি। আমি বিজনেস অ্যাকাউন্টে লগ ইন করার পর যেহেতু এখানে রিসেলার জন্য ব্র্যান্ডশিপ নিব, আমি ব্র্যান্ডশিপ রিসেলার অনলাইন শপে গেলাম। রিসেলার অনলাইন শপে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ইন্টারফেস এসেছে। এখানে দেখা যাচ্ছে অ্যাপ্লাই ফর ব্র্যান্ডশিপ, অল প্রোডাক্ট ক্যাটাগরি, কাস্টমার ড্যাশবোর্ড, হট সেল প্রোডাক্ট, মাই অর্ডার লিস্ট, মাই ফেভারিট প্রোডাক্ট, ট্রানজাকশন, ইনকাম সামারি। তো আমি যেহেতু ব্র্যান্ডশিপ নিব, আমি এখান থেকে আপনারা অবশ্যই যারা ব্র্যান্ডশিপ নিতে চান অ্যাপ্লাই ফর ব্র্যান্ডর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস বের হবে। এখানে অবশ্যই ফর্মটি আপনার ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করার জন্য অবশ্যই আপনার নাম দিবেন। এখানে আপনার নামটি দিতে হবে, অর্থাৎ ইউর নেম। আপনি আপনি যে ভেন্ডর ওই ওই আপনার ভেন্ডরের নামটি দিতে হবে। তারপর হচ্ছে এখানে বিজনেস নেম, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের একটি নাম দিতে হবে, অথবা যদি আপনার কোনো দোকান না থেকে থাকে আপনি একটি নাম নতুন করে ক্রিয়েট করে দিতে পারেন, অথবা আপনি একটি আপনার যদি পেজ থেকে থাকে সেই পেজের নামটি এখানে দিতে পারেন। দেন হচ্ছে আপনার বিজনেস অ্যাড্রেস, আপনি কোন এরিয়াতে থেকে আপনি বিজনেস অ্যাড্রেসটা দিবেন, আপনি কোথায় থাকছেন। তারপর হচ্ছে আপনি এখানে প্রোডাক্ট ক্যাটাগরিতে আপনি কি ক্যাটাগরির প্রোডাক্ট আপলোড করতে যাচ্ছেন সেই ক্যাটাগরি দিবেন। যেমন ইলেকট্রনিক্স, ম্যান ফ্যাশন, ওমেন ফ্যাশন, কিডস, হোম এন্ড লিভিং থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আছে। আপনি কোন ক্যাটাগরির প্রোডাক্ট এখানে আপলোড করবেন সেই প্রোডাক্ট ক্যাটাগরির নামটা আপনি এখানে দিবেন। যদি আপনার কাছে 2-3 রকমের ক্যাটাগরি থাকে তা তো সমস্যা নেই, আপনি ইলেকট্রনিক্স দিয়ে দিতে পারেন, অথবা আপনি এভরিথিং দিয়ে দিতে পারেন এখানে। তারপর হচ্ছে প্রোডাক্ট নেম, আপনি কি কি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন, অর্থাৎ আপনার কাছে কি কি প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোর নাম আপনি এখানে দিতে পারেন। যদি আপনার কাছে এক্সাম্পল এখানে মোবাইল আপনি সেল করতে পারেন, আপনি এখানে ম্যান ফ্যাশন অর্থাৎ ম্যান অ্যাক্সেসরিজ সেল করতে পারেন, শু সেল, ছেলেদের জুতা সেল করতে পারেন, সেগুলোর নামগুলো এখানে আপনি করে দিবেন, ব্যাস এখানে লিখে দিবেন। দেন হচ্ছে প্রোডাক্ট স্যাম্পল ইমেজে আপনারা যেটা দিতে হবে প্রোডাক্ট সিম্পল ইমেজে এখানে চয়েস ফাইলে ক্লিক করে আপনারা প্রোডাক্ট সিম্পল ইমেজ 1 এর জায়গায় হচ্ছে ধরুন আপনি যে আপনার কাছে যে প্রোডাক্টগুলো রয়েছে সেখান থেকে যে কোনো একটি প্রোডাক্টের একটি ছবি আপনি এখানে আপলোড করবেন। আপনার সেটা হতে পারে একটি মোবাইল, আপনি মোবাইলের একটা মোবাইলের স্যাম্পল দিলেন, বা একটি জামার স্যাম্পল দিলেন, বা এক জুতা আপনি আপলোড করলেন ছবি দিয়ে। তারপর হচ্ছে প্রোডাক্ট সিম্পল 2, অর্থাৎ আরেকটি ভিন্ন আঙ্গিকের প্রোডাক্ট আপনি, অর্থাৎ ভিন্ন আইটেমের প্রোডাক্ট আপনি এখানে আপলোড করতে পারেন।
তারপর হচ্ছে ইউর ফটোতে হচ্ছে আপনি আপনার ছবিটি আপলোড করবেন। তারপর হচ্ছে ইউর এনআইডি জায়গায় আপনি আপনার এনআইডি কার্ডটা আপলোড করবেন। তবে এই যে এখানে ইউর এনআইডি যে যার এনআইডি কার্ডটা আপলোড করবেন অবশ্যই ভেন্ডরশিপের তার নামটি এখানে উল্লেখ করবেন। এই নামের জায়গায় তার নামটি উল্লেখ করবেন। আপনি এনআইডি যার দিবেন অবশ্যই তার নামটি উল্লেখ করবেন, নয়তো বা আপনার ভেন্ডরশিপটি অ্যাপ্রুভ হবে না, এটি ক্যান্সেল হয়ে যাবে। এরপর হচ্ছে আপনি টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করে দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। তবে এই যে এখানে আপনি যদি এই ফাইলে আপনি যে ছবিটি গুলো আপলোড করবেন অবশ্যই সেগুলো রেজলিউশন আপনি 500 কেবির মধ্যে হতে হবে, অর্থাৎ 500 কেবির বেশি হলে এখান থেকে আপনি অ্যাপ্লাই করলে সেটা নিবে না, অ্যাপ্লাই হবে না। তো 500 কেবি করার জন্য আপনারা যেটা করতে পারেন, আপনি যে ছবিগুলো আপলোড করবেন সেই ছবিগুলো আপনি আগে থেকে ক্রপ করে কেটে নিতে পারেন, অথবা আপনি যে কোনো কারো মেসেঞ্জারে আপনি আপলোড করতে পারেন। মেসেঞ্জারে সেন্ড করে আবার আপনি আপনার গ্যালারিতে সেগুলো সেভ করে নেবেন, সেভ করে ক্রপ করে দিবেন, ক্রপ করে আপনি এখানে আপলোড করবেন, তাহলে হয়ে যাবে। আপলোড করার পর আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে যখন ক্লিক করবেন তখন সেটা সাকসেসফুলি অ্যাপ্লাই হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনি ভেন্ডরশিপ অ্যাপ্লিকেশন করার সিস্টেম। আপনি এখান থেকে ভেন্ডরশিপ অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে পারবেন খুব সুন্দরভাবে। আপনি ভেন্ডরশিপটি যখন অ্যাপ্লিকেশন হবে, আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হবে। অ্যাপ্লিকেশন সাকসেসফুল হওয়ার একদিন আপনি যদি সকাল করেন দেখা যাচ্ছে বিকালে আপনার এটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, যদি অথবা একদিন পর্যন্ত সময় নেই, একদিন পরে আপনার এটি অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এরপর আমি একটি বিজনেস অ্যাকাউন্টে ঢুকবো। এই ভেন্ডরশিপ এর পর থেকে আমি কিভাবে আপনাদের এখান থেকে তো আমি একটি বিজনেস অ্যাকাউন্টে এসেছি। আমার বিজনেস অ্যাকাউন্টে আসার পর আমি আমার অ্যাকাউন্টে যেহেতু ব্যান্ডার অ্যাকাউন্ট, এখান থেকে ব্যান্ডার অ্যাকাউন্ট হওয়ার পর যখন আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনার অ্যাকাউন্টটি কিভাবে দেখাবে সেটি দেখাচ্ছি। আপনারা রিসেলার সেলফ রিসেলার অনলাইন শপে ঢুকবেন। এই ফিচারটিতে ঢোকার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন কাস্টমার পার্ট এবং ভেন্ডর পার্ট। অর্থাৎ আপনি তখন দেখেছেন শুধুমাত্র কাস্টমার পার্ট, আর এখানে দুইটি পার্ট রয়েছে, একটি হচ্ছে কাস্টমার পার্ট আর একটি হচ্ছে ভেন্ডর পার্ট। কাস্টমার পার্টে যেটি আছে এটি হচ্ছে আপনার অল প্রোডাক্ট ক্যাটাগরি, কাস্টমার ড্যাশবোর্ড, ফর সেল প্রোডাক্ট, মাই অর্ডার লিস্ট, মাই ফেভারিট প্রোডাক্ট, ট্রানজিশন, অর্ডার ইনকাম সামারি, এইগুলো রয়েছে। আর ভেন্ডর পার্টে যদি আমি একটু ক্লিক করি দেখা যাচ্ছে আমি ভেন্ডর পার্টে আসলাম। ভেন্ডর পার্টে আসার পরে এখানে অনেকগুলো অপশন চলে এসেছে, নতুন অপশন। সেটি হচ্ছে ভেন্ডর ড্যাশবোর্ড, ভেন্ডর প্রোডাক্ট আপলোড, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, কাস্টমার অর্ডার, ডেলিভারি হিস্ট্রি, ট্রানজেকশন এবং অর্ডার সামারি। তো এখান থেকে আমি যদি একটু কোনটার কি কাজ সেটা যদি একটু দেখি, ভেন্ডর ড্যাশবোর্ডে যদি একটু ঢুকি, ভেন্ডর ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে আমি এখান থেকে টোটাল কত টাকা প্রোডাক্ট সেল করেছি, আমার সাকসেসফুল অর্ডার অ্যামাউন্ট কত, এবং পেন্ডিং অর্ডার আছে কিনা, ক্যান্সেল অর্ডার কয়টি, এবং রিটার্ন অর্ডার অ্যামাউন্ট কত, এগুলো আমার দেখাচ্ছে। আমার এখানে ব্যালেন্স দেখাচ্ছে, পে আউট ব্যালেন্স, কস্টিং ব্যালেন্স এবং আর্নিং ব্যালেন্স দেখাচ্ছে, আমার ফোন নাম্বার উপরে। তো আমি একটু ব্যাক দিচ্ছি। ব্যাক দেওয়ার পর আমি আবারও ভেন্ডরশিপে যাচ্ছি। ভেন্ডরশিপে আসার পর এখান থেকে আবারও প্রোডাক্ট, এরপর যে ফিচারটিতে যাব সেটা হচ্ছে প্রোডাক্ট আপলোড, সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি ধরুন আপনার ভেন্ডরশিপটা অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। আপনার ভেন্ডরশিপে অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আপনি এখন আপনার যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো এখানে আপলোড করবেন। তো আপলোড করার নিয়মটা যদি আমি একটু যাই, এখান থেকে আপনাকে প্রোডাক্ট আপলোড ফিচারে ঢুকতে হবে। প্রোডাক্ট আপলোড ফিচারে ঢোকার পর এখানে দেখা যাচ্ছে আপলোড, প্রোডাক্ট আপলোড দেওয়ার আগে অবশ্যই এটা পড়ে নিন। হ্যাঁ, এখানে একটা গাইডলাইন দিয়ে দিয়েছে আপনাকে, অবশ্যই আপনি গাইডলাইনটি পড়ে নেবেন। এখান থেকে গাইডলাইনটি পড়ে নিলে আপনি খুব সুন্দরভাবে এখান থেকে 15টি অপশন আপনাকে উল্লেখ করেছে, 15টি পয়েন্ট আপনাকে মাথায় রেখে প্রোডাক্টটি আপলোড করতে বলেছে। আপনারা অবশ্যই এটাকে একটু মাথায় রেখে, বিষয়গুলোকে মাথায় রেখে আপলোড করবেন। তারপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপলোড করবেন।
তো এটা আমি ক্লোজ করে দিলাম। এখানে বলা হচ্ছে আমাকে প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হচ্ছে, অর্থাৎ আপনি কোন আপনার যে প্রোডাক্টটি রয়েছে সেটি কোন ক্যাটাগরির প্রোডাক্ট, আপনি এখান থেকে সেটাকে করতে হবে, অর্থাৎ ক্যাটাগরিটাকে সিলেকশন করতে হবে। যদি এখানের মধ্যে সেই ক্যাটাগরিটা না থাকে আদার্স আপনি দিতে পারেন। ধরুন আমি মোবাইল আপলোড করব, ধরুন আমি মোবাইল দিলাম। তো সাব ক্যাটাগরির মধ্যে আমাকে এখানে মোবাইলের মধ্যে আমাকে সাব ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে। আমি মোবাইলের মধ্যে কি ফোন আপলোড করবো, ফিচার ফোন, স্মার্টফোন, ক্যাপ, ল্যান্ড ফোন থেকে শুরু করে মোবাইল অ্যাক্সেসরিজ। তো আমি স্মার্টফোন দিব। অবশ্যই এই সিলেকশনটা আপনারা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি প্রোডাক্ট ক্যাটাগরি সিলেকশনে ভুল করেন সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটা কিন্তু সঠিক ক্যাটাগরিতে দেখাবে না, কেউ আপনাকে আপনার প্রোডাক্টটি খুঁজে পেতেও কষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমি ধরুন একজন কাস্টমার, আমি এখন মোবাইল কিনবো, এখন আমি মোবাইলে গিয়ে যদি সেই আপনার মোবাইলটা না পাই, আপনি মোবাইলটা দিয়ে রেখেছেন ম্যান অ্যাক্সেসরিজ এর মধ্যে, তখন আমি তো ম্যান অ্যাক্সেসরিজে যাব না, আমি অবশ্যই মোবাইল কিনতে হলে মোবাইল অ্যাক্সেসরিজেই ঢুকবো বা মোবাইলে ঢুকবো। তো অবশ্যই আপনি যেই ক্যাটাগরির প্রোডাক্ট সেই ক্যাটাগরিতে আপলোড করবেন, আদারওয়াইজ আপনার প্রোডাক্টটি কিন্তু কাস্টমার খুঁজে পাবে না। তো এরপর আসছে কো ক্যাটাগরি, মানে হচ্ছে কোম্পানি ক্যাটাগরি। আপনি কোন কোম্পানির ফোনটি আর কেন আপলোড করতে যাচ্ছেন, স্যামসাং, শাওমি, ওপো, স্যামসং, ওয়ালটন থেকে শুরু করে ওয়ানপ্লাস, আইফোন, হাওয়াই, নোকিয়া, সনি, এসটিসি থেকে শুরু করে সবকিছু আছে। এরপর যদি কোনো কোম্পানি এসে থাকে তাহলে আপনি আদার্স দিয়ে দিতে পারেন। তো আমি ধরুন এক্সাম্পল স্যামসাং দিলাম। এ হচ্ছে এই ক্যাটাগরির কাজ শেষ। তারপর হচ্ছে এখানে প্রোডাক্ট ইমেজ 1, প্রোডাক্ট ইমেজ 2, প্রোডাক্ট ইমেজ 3, প্রোডাক্ট ইমেজ 4। অর্থাৎ আপনি চাইলে আপনার যে প্রোডাক্টটি রয়েছে সেটি 4টি পর্যন্ত ছবি আপনি আপলোড করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে আবার একটি ছবি আপলোড করতে পারবেন। যদি আপনি দেখা যাচ্ছে আপনার ফোনটি আপনি আপলোড করবেন, আপনি একটি ফোন আপলোড করবেন, এটার ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, তারপর লেফট সাইড, রাইট সাইড আপনি ছবি তুলে সুন্দরভাবে এখানে আপলোড করতে পারেন। সেক্ষেত্রে কাস্টমার আপনার ফোনের 4টা ছবি পিকচারে আপনার দেখতে পারবে, আর আপনি চাইলে একটি ছবি আপলোড করতে পারেন। তারপর হচ্ছে প্রোডাক্ট নেম। এখানে প্রোডাক্ট নেমের জায়গায় আপনি যে ফোনটা আপনি যে প্রোডাক্টটি আপলোড করছেন সেই প্রোডাক্টের নামটা দিয়ে দিবেন। যেমন যদি আপনি মোবাইল ফোন আপলোড করেন স্যামসাং মোবাইল, হ্যাঁ, বা মডেল আপনি জাস্ট মোবাইলও দিতে পারেন। দেন হচ্ছে এই জায়গায় হচ্ছে শর্ট টাইটেল ফর প্রোডাক্ট। শর্ট টাইটেল প্রোডাক্ট হচ্ছে ধরুন আপনি যে ফোনটি আপলোড করছেন সেই ফোনটি হচ্ছে স্যামসাং এর একটি ফোন, আপনার স্যামসাং M1 হতে পারে, M1 এর একটি ফোন আপনি আপলোড করছেন, তখন আপনি এখানে লিখতে পারেন স্যামসাং M1 স্মার্টফোন। দেন হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন। প্রোডাক্ট ডিসক্রিপশনটা আপনি এখান থেকে লিখে নিতে পারেন অথবা আপনি এখানে পেস্ট করতে পারেন। যেমন আপনি যদি প্রোডাক্ট ডিসক্রিপশন পেস্ট করতে যান, আপনি যে প্রোডাক্টে আপলোড করছেন সেই প্রোডাক্টের ফিচার যদি আপনি গুগলে পেয়ে যান, অর্থাৎ সেই প্রোডাক্টের বিবরণ সম্পর্কে যদি আপনি গুগল সার্চ করে পেয়ে যান বা গুগলে সার্চ করেন, অবশ্যই পেয়ে যাবেন। অথবা আপনার যদি নিজের তৈরিকৃত প্রোডাক্ট হয়ে থাকে তাহলে আপনার কাছে সেই প্রোডাক্টটি সম্পর্কে অবশ্যই খুব যথেষ্ট পরিমাণ ধারণা আছে। সেই ধারণা থেকে আপনি একটা মার্কেটিং পোস্ট আপনি এখানে লিখে দিতে পারেন, যেটা এখানে এসে লিখতে পারেন, অথবা এখানে যদি লিখতে প্রবলেম হয় আপনারা আপনাদের ফোনের যে নোটবুকটি রয়েছে সেখানে লিখতে পারেন, লিখার পর সেখান থেকে কপি করে এখানে সে পেস্ট করতে পারেন। অথবা আপনার কাছে যদি নোটবুকও না থাকে, আপনি আপনার ফেসবুকের যে পোস্ট করার টাইমলাইনটি রয়েছে সেখানে পোস্ট করার জন্য স্ট্যাটাস লেখার যে অপশনটি রয়েছে সেখান থেকে আপনারা লিখে এখানে কপি পেস্ট করতে পারেন। তো এখানে খুব ইজিতে আপনার পেস্ট করে দিলে সেটা ওকে হয়ে যাবে। দেন হচ্ছে ভেন্ডর প্রাইস, ভেন্ডর সেলস প্রাইস। এখানে আছে কাস্টমার ম্যাক্সিমাম প্রাইস, সেলস প্রাইস, ডিসকাউন্ট, সেলস কমিশন, স্টক, সাইজ অপশনাল, কালার অপশনাল। দেন হচ্ছে ডেলিভারি চার্জ, ডেলিভারি ডিউরেশন, আপলোড। এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব আপনারা মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ জানাবো। ভেন্ডর প্রাইস, ওই শুরুতে আমি যেটা বলেছিলাম, ধরুন আপনার একটা প্রোডাক্ট প্রাইস হচ্ছে 800 টাকা, আপনার এটা আপনি 900 টাকা, 900 টাকা সেল হলে 900 টাকা হলে আপনার হয়, অর্থাৎ 900 টাকা সেল করলে আপনার আপনি 100 টাকা প্রফিট হলে আপনার চলে। তো আপনি যেটা করলেন, আপনি এটাকে ভেন্ডর প্রাইসে আপনি 1000 টাকা ভেন্ডর প্রাইস দিলেন, হ্যাঁ, অথবা আপনি 1100 টাকা ভেন্ডর প্রাইস দিলেন, আপনি যে কোনো একটা ভেন্ডর প্রাইস এখানে আপনি দিতে পারেন। ওই 900 টাকাটা রেখে 900 টাকাটা হিসাব করে আপনি ওই হিসাব ক্যালকুলেশনটা করে আপনি আপনার প্রোডাক্টের একটা ভেন্ডর প্রাইস এখানে উল্লেখ করতে পারেন। যেমন আমি যদি ধরুন আমার একটা প্রোডাক্ট কেনা হচ্ছে 800 টাকা, আমি এটা 900 টাকা হলে আমার 100 টাকা প্রফিট করলে চলে, তাহলে আমি এখানে 1000 টাকা এটা ভেন্ডর প্রাইস দিলাম। দেওয়ার পর এটা আমি কাস্টমার ম্যাক্সিমাম সেল প্রাইসে দিলাম। ধরুন এটা মার্কেট প্রাইস, একজন রিসেলার এটাকে মার্কেটে মিনিমাম
1200 টাকা, 1400 টাকা, 1500 টাকা পর্যন্ত সে সর্বোচ্চ 1500 টাকা পর্যন্ত সেটা সেল করতে পারবে। তবে আপনারা কখনো এই প্রাইসটা এমন ভাবে দিবেন না যেটা আসলে মার্কেটের প্রাইস থেকে 3 গুণ 4 গুণ অনেক ডাবল পর্যন্ত হয়ে যায়। তখন এটা কিন্তু যিনি কি কোন রিসেলার যদি আপনি এই প্রাইসটা এখানে 2000 2500 টাকা দিয়ে দেন, তখন কোন রিসেলার যদি কোন কাস্টমারের কাছে সত্যি এটা বিক্রি করে ফেলে, সেক্ষেত্রে 2000 টাকা দিয়ে বিক্রি করে ফেলে, তাহলে কিন্তু ওই কাস্টমার কিন্তু খুব দারুণভাবে ঠকে যাবে। কিন্তু এবং ওই কাস্টমার পরবর্তীতে যখন এটা মার্কেট প্রাইস দেখবে, তখন তার কাছে একটা নেগেটিভ তার মধ্যে একটা নেগেটিভ ধারণা আসবে এবং ওই রিসেলারের একজন পার্মানেন্ট কাস্টমার কিন্তু সে হারাবে। সুতরাং আপনারা এখানে অবশ্যই প্রাইসটা দেওয়ার সময় রিসেলার প্রাইসটা একটা ব্রাইন্ডিং এ রাখবেন, তো খুব বেশি কমও দিবেন না, যে পরিমাণটা দিলে আসলে একজন রিসেলার মোটামুটি সন্তুষ্ট সেই পরিমাণটাই দিবেন মার্কেটিং এর সাথে ব্যালেন্স থেকে। দেন হচ্ছে ডিসকাউন্ট। ডিসকাউন্টটা হচ্ছে একান্ত ব্যক্তিগত আপনার উপর ডিপেন্ড করে, আপনারা ডিসকাউন্ট দিবেন কি দিবেন না। তবে ডিসকাউন্টটা হচ্ছে সৌন্দর্য আপনার বৃদ্ধি করে। আপনারা অনেক সময় চাইলে ডিসকাউন্ট যেটা দিবে, এখানে যেটা ডিসকাউন্ট দিবেন সেটা অবশ্যই প্রাইস থেকে, ব্র্যান্ড অফ প্রাইস থেকে ডিসকাউন্ট হবে। অর্থাৎ আপনি যদি ডিসকাউন্ট দিতে চান, সেটার জন্য আপনি যেটা করতে পারেন, আপনারা ধরুন আপনার 100 টাকা প্রফিট হলে চলো, তাহলে আপনি এখানে 1200 টাকা প্রাইস বসিয়ে এখান থেকে 2% ডিসকাউন্ট দিয়ে দিবেন, তাহলে আপনার 2% ডিসকাউন্ট হয়ে গেল। হ্যাঁ, বা 10% ডিসকাউন্ট দিয়ে দিলেন, বা 90% ডিসকাউন্ট দিয়ে দিলেন, আপনি এখান থেকে একটা ডিসকাউন্ট দিয়ে দিতে পারবেন। অর্থাৎ আপনার 1200 থেকে প্রাইসটা কমে কিন্তু 1000 টাকায় চলে আসছে। অর্থাৎ প্রাইসটা বাড়িয়ে দিয়ে, এটা হচ্ছে কেন করবেন, এটা হচ্ছে কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করতে, যাতে একটা সুন্দর লাগে, একজন কাস্টমার যাতে আসলে দেখতে পারে যেটার উপর একটা ডিসকাউন্ট চলছে। অর্থাৎ কাস্টমার অর্ডার জেনারেট করার জন্য এই ডিসকাউন্ট আপনার কাজে লাগে, অথবা আপনি না চাইলে এখানে জিরো দিতে পারেন। দেন হচ্ছে সেলস কমিশন, খুব ইম্পর্টেন্ট জিনিস। সেলস কমিশন যদি আপনি এটা দিতে যদি কৃপণতা করেন, আপনি যদি এটা কমিয়ে দেন, খুব কম রাখার চেষ্টা করেন, চালাকি করার ট্রাই করেন, সেক্ষেত্রে যেটা হবে, আপনার প্রোডাক্টটা প্রথমত রিসেলাররা রিসেলিং করতে খুব অনেক দ্বিধা প্রকাশ করবে, কারণ এই সেলস কমিশনটা যদি তারা কম পায়, তাহলে তারা আপনার প্রোডাক্ট নিয়ে কিন্তু খুব মার্কেটিং করবে না। দ্বিতীয়ত যে ব্যাপারটা থাকছে, আপনার সেলস কমিশন যদি আপনি কমাই দেন, তাহলে দেখা যাচ্ছে আপনার সেম প্রোডাক্ট আপনার অন্য একজন ব্র্যান্ডার আপলোড করলো, সে সেলস কমিশনটা দিয়েছে 10% আর আপনি দিয়েছেন 5%, আর অটোমেটিকলি আপনার প্রোডাক্ট নিচে চলে যাবে, একদম সবার নিচে চলে যাবে, এবং যে সেলস কমিশনটা বাড়িয়ে দিয়েছে তার এখানে প্রোডাক্টটি সবসময় উপরে থাকবে। অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো রিসেলার আসলে তার প্রোডাক্টটি সবসময় উপরে দেখতে পাবে, কোনো ক্যাটাগরিতে ঢুকলে তার প্রোডাক্টটি সবসময় উপরে দেখতে পাবে। প্রোগ্রামিং সিস্টেমেই এটা করা আছে। সুতরাং আপনারা অবশ্যই রিসেলার কমিশনটা সবসময় বৃদ্ধি রাখার ট্রাই করবেন, যাতে আপনাদের প্রোডাক্টগুলো খুব বেশি সেল হয়। দেন হচ্ছে স্টক। আপনারা প্রোডাক্ট স্টক করা, অর্থাৎ আপনি স্টক দেওয়ার সময় মিনিমাম এটা 10টার নিচে নামানো বেটার, অর্থাৎ মিনিমাম 10টা পর্যন্ত আপনার স্টকে রাখবেন। কেন 10টাকে স্টকে রাখবেন, অথবা মিনিমাম 5টা আপনারা স্টকে রাখবেন। আপনি দেখা যাচ্ছে আপনার একজন রিসেলার আসলো, কিন্তু রিসেলার এসে দেখতেছে আপনার ব্র্যান্ডের প্রোডাক্টই আছে সর্বোচ্চ 1টি কি 2টি, তখন রিসেলার কিন্তু আপনার এই প্রোডাক্টটি নিয়ে অর্ডার নিতে চাইবে না, কারণ দেখা যাচ্ছে যদি 1টি বা 2টি স্টক থাকে, সেক্ষেত্রে যে কোনো মুহূর্তে এটি সেল হয়ে যেতে পারে। যদি রিসেলার এটাকে নিয়ে মার্কেটিং করে, অর্ডার আসলে কিন্তু সেই প্রোডাক্টটি সে কাস্টমারকে দিতে পারবে না। সুতরাং যার কারণে সে এখানে স্টকটা আপনারা অবশ্যই বাড়িয়ে রাখবেন, যাতে আপনার রিসেলাররা খুব সহজে বুঝতে পারে আপনার প্রোডাক্টটি আপনার কাছে অ্যাভেলেবেল। আর যদি আপনার প্রোডাক্টটি অ্যাভেলেবেল না হয়ে থাকে, আপনার ব্লক করে দিবেন লাইভ থেকে। দেন হচ্ছে সাইজ অপশনাল। আপনি যদি জামা কাপড় সেল করেন, তাহলে আপনারা এখান থেকে, অথবা স্যান্ডেল জুতা সেল করলে আপনারা এখান থেকে সাইজটা দিতে পারবেন, আর যদি না থাকে তাহলে অপশনাল। আর যদি কালার হয়ে থাকে, আপনারা অবশ্যই কালারটি এখান থেকে লিখে দিয়ে পাবেন, কি কি কালার আপনার কাছে ওই প্রোডাক্টটি আছে আপনি লিখে দিতে পারবেন। দেন হচ্ছে ডেলিভারি চার্জ। ডেলিভারি চার্জটা আপনারা একদম ফিক্সড করে উল্লেখ করে দিবেন, সর্বোচ্চ আপনারা 150 টাকা পর্যন্ত ডেলিভারি চার্জ রাখবেন, এর বেশি না যাওয়াই বেটার, কারণ বাংলাদেশের সব গ্রামে কিন্তু সর্বোচ্চ 150 টাকা পর্যন্ত ডেলিভারি চার্জই নেওয়া হয় সবসময়। তারপর লাস্ট যে ইম্পর্টেন্ট টপিকটি, সেটা হচ্ছে ডেলিভারি ডিউরেশন ডে। অনেক সময় দেখা যায় কি, আমাদের একটি প্রোডাক্ট আমরা ডেলিভারি করার সময় ডেলিভারি ডিউরেশনে আমরা সময় দিচ্ছি 2 থেকে 3 দিন বা 4 দিন, আমরা অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি 2 থেকে 3 দিন বা 4 দিন। আপনারা কোনো সময় কখনো এটা করবেন না, কারণ আপনারা যদি ডেলিভারি সর্বোচ্চ 2 দিনও দিতে পারেন, তারপর আপনার সর্বোচ্চ এখান থেকে 5 থেকে 7 দিন পর্যন্ত হাতে সময় নেবেন, অর্থাৎ সর্বোচ্চ 5 দিন নাহলে 7 দিন এখানে ডেলিভারি ডিউরেশন টাইমটা দিয়ে দিবেন। দেখুন, দেখা গেল আপনি 3 দিনের টাইম দিয়েছেন ডেলিভারির জন্য,
এখন আপনি প্রোডাক্টে অর্ডার আসার পর কোনো কারণে কুরিয়ার কোনো প্রবলেম হতে পারে, কুরিয়ার ডেলিভারি করতে লেট করতে পারে, কোনো কারণে প্রোডাক্টটি যেতে 5 দিন সময় লেগে গিয়েছে, তখন কিন্তু কাস্টমার আপনার প্রতি অসন্তুষ্ট হবে, অর্থাৎ আপনার প্রতি কাস্টমার একটি অনাগ্রহে একটা নেগেটিভ রিভিউ আপনার কাছে রিসেলার আপনাকে দিবে। আর দেখা গেল যে আপনি একটা প্রোডাক্টে 7 দিন ডেলিভারি ডিউরেশন দিয়েছেন অথবা 5 দিন ডেলিভারি ডিউরেশন দিয়েছেন, কিন্তু সেই প্রোডাক্টটি কাস্টমার পেয়ে গেল 3 দিনে, তখন কিন্তু রিসেলার খুব খুশি হয়ে যাবে। অর্থাৎ এটা কিন্তু ডেলিভারি করতে পারবেন আপনি 3 দিনে। আপনি যখন সে 3 দিন 7 দিন টাইম পাবে কিন্তু ডেলিভারিটা 3 দিনের মধ্যে পাবে, তখন সে কিন্তু খুব হ্যাপি হয়ে যাবে। সুতরাং আপনাদের ডেলিভারি ডিউরেশনটা অবশ্যই 5 থেকে 7 দিনের মধ্যে রাখার ট্রাই করবেন। দেন হচ্ছে আপনারা আপলোড, অর্থাৎ এখান থেকে আপনারা আপলোড করে দিবেন। তবে এখানেও বলে রাখি, এখানে যে ইমেজগুলো আপনারা আপলোড করবেন, এটা একটু আমি নামিয়ে নিচ্ছি। এখান থেকে যে ইমেজগুলো আপনারা আপলোড করবেন, এই ইমেজগুলো আপলোড করার সময় এগুলোকে অবশ্যই আপনারা আপনার ফোনে যে এডিটিং অপশনটি রয়েছে সেখান থেকে একটু হলো ক্রপ করে নেবেন। একটু হলো ক্রপ করে নেওয়ার পর আপনারা এখানে আপলোড করবেন, তাহলে আপনাদের সাকসেসফুলি আপলোডটা হয়ে যাবে। আপলোডটা হওয়ার পর আপনার প্রোডাক্টগুলো এখানে দেখতে পাবেন হচ্ছে পেন্ডিং এ, অর্থাৎ এখান থেকে প্রোডাক্টগুলো যখন আপলোড হবে তখন আপনারা পেন্ডিং অপশনটা পেয়ে যাবেন। আপলোড হওয়ার পর সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা কিভাবে বুঝবেন, সেটার জন্য আপনারা এখান থেকে দেখতে পাবেন প্রোডাক্ট ম্যানেজমেন্ট। প্রোডাক্ট ম্যানেজমেন্টে যখন যাবেন, প্রোডাক্ট ম্যানেজমেন্টে যাওয়ার পর দেখুন আমার যে প্রোডাক্টগুলো এখানে আপলোড করা আছে সেগুলো সবগুলো আপলোড আছে। আমি কিছু প্রোডাক্ট এখানে ব্লক করে রেখেছি, যেগুলো আমাদের স্টক আউট হয়ে গিয়েছে সেগুলো আমি ব্লক করে দিয়েছি। সেগুলো ব্লক, যদি আমার কাছে স্টকটা আবারও অ্যাভেলেবল হয়ে যায় আমি ক্লিক করে দিয়ে যেতে যেতে সেটা লাইভে চলে যাবে। অর্থাৎ আমার প্রোডাক্টগুলো আমি অ্যাপ্রুভে দেখতে পাবো। প্রথমত পেন্ডিং অবস্থায় স্ট্যাটাস পেন্ডিং এ থাকবে, দেন অ্যাপ্রুভ করার সাথে সাথে এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে। অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে আপনারা এখান থেকে দেখতে পাবেন সেটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, অর্থাৎ আপনারা এখান থেকে সেটা অ্যাপ্রুভ দেখতে পাবেন। তবে এখানে একটি বিষয় না বলেই নয়, আপনারা যারা ব্যান্ডর নেবেন তারা প্রত্যেকের ব্যান্ডর, আপনার প্রোডাক্টটা আপনি আপনার ব্যান্ডর অ্যাকাউন্ট থেকে এখানে লাইভে দেখবেন না, অর্থাৎ আপনি আপনার প্রোডাক্টটা এখানে আপনার অ্যাকাউন্ট থেকে দেখতে পাবেন না। আপনার প্রোডাক্টটা দেখতে হলে আপনাকে আপনার প্রোডাক্টটি দেখতে পাবে অন্য ইউজাররা, অর্থাৎ কাস্টমাররা অথবা এই রিসেলাররা আপনার প্রোডাক্টটি দেখতে পাবে। আপনি আপনার প্রোডাক্টটি দেখতে পাবেন শুধুমাত্র এখান থেকে আপনি আপনার প্রোডাক্টটি দেখতে পাবেন প্রোডাক্ট ম্যানেজমেন্ট থেকে। প্রোডাক্ট ম্যানেজমেন্টে আসার পর আপনারা এখানে প্রোডাক্টের নাম, আপনার স্টক দেখতে পাচ্ছেন, স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে প্রোডাক্ট ডিটেইলস। দেন হচ্ছে এখানে তিনটি অপশন রয়েছে, একটি হচ্ছে বি, একটি হচ্ছে এডিট, একটি হচ্ছে ব্লগ। তো আমরা প্রথমে বি অপশনে যদি যাই, আমি বি অপশনে গেলে দেখা যাচ্ছে আমি আমার প্রোডাক্টের সম্পূর্ণটা দেখতে পাচ্ছি ভিউটা। আমার প্রোডাক্টের নাম, টাইটেল নেমটা কি আছে, নেম কি আছে, টাইটেল নেম কি আছে, তারপর হচ্ছে আমার এখানে ডিসক্রিপশন কি দেওয়া আছে সেটা দেওয়া আছে, ব্যান্ডার প্রাইস কত, তারপর হচ্ছে আমার প্রোডাক্টের কাস্টমার রিসেলার প্রাইস কত দেওয়া আছে, প্রোডাক্টের ইমেজ, আমি যদি আমার ইমেজটা পরিবর্তন করতে চাই এখান থেকে আমি ইমেজটা আপলোড করতে পারবো নতুন করে। তারপর হচ্ছে ডিসকাউন্ট কত পার্সেন্ট দিয়েছি, কোম্পানি কমিশন কত পার্সেন্ট আছে, দেন হচ্ছে স্টক কত টাকা আছে, কয়টি আছে, সাইজ কি আছে, কালার কি আছে, কালার ক্যাটাগরি কি, ডেলিভারি চার্জ, ডেলিভারি ডিউরেশন, অ্যাডভান্স পেমেন্ট, অ্যাডভান্স মানি এখানে দেওয়া আছে, প্রোডাক্ট কোড দেওয়া আছে। অর্থাৎ আমি বিওতে দেখে আমার প্রোডাক্টের সম্পূর্ণ কিছু আপনি দেখে নিতে পারবেন, এবং আমার প্রোডাক্টের যদি ইমেজটা পরিবর্তন করতে হয় সেটা আমি এখান থেকে পরিবর্তন করতে পারবো। তারপর যদি আমি ব্যাকে আসি, ব্যাকে আসার পর আবারও এরপর আমি যদি এডিট অপশনে যাই, এডিট অপশনে গিয়ে আমি আমার প্রোডাক্টের এগুলো এডিট করতে পারবো। অর্থাৎ আমার ডিসক্রিপশন যদি আমাকে এডিট করে নিতে হয় আমি এখান থেকে এডিট করে নিতে পারবো। আমার ব্র্যান্ড প্রাইস বাড়িয়ে দিতে পারবো, কাস্টমার প্রাইস বাড়িয়ে কমিয়ে দিতে পারবো, কমিশন, কোম্পানি কমিশন, ডিসকাউন্ট, স্টক, সাইজ, আমি সবকিছু এখান থেকে এডিট করতে পারবো। অবশ্যই এডিট করার আগে আমাকে আবার ক্যাটাগরিগুলো আবার ওই প্রথমবারের মতো সিলেকশন করে নিতে হবে। আমার প্রোডাক্ট ক্যাটাগরি কি, হ্যাঁ, ইলেকট্রনিক্স, আমি যদি আমার প্রোডাক্ট ক্যাটাগরি ইলেকট্রনিক্স এ ধরে আমার আদার্সে যাই, আদার্সে যাওয়ার পর আমি দিচ্ছি এটা মস্কোটো কিলার এখান থেকে, দেন আমার সবকিছু ওকে। এবার আমি এখান থেকে জাস্ট এডিট করে নিতে পারবো। এডিট করে এডিট ইনফরমেশন যখন দিব তখন আমার প্রোডাক্টটি সাকসেসফুলি এডিট হয়ে যাবে। তারপর এরপর যদি আমি আসি, এখানে দেখতে পাচ্ছেন ব্লক অপশনের কাজ কি। ব্লক অপশনের কাজ হচ্ছে, মনে করুন আমার প্রোডাক্টটি স্টক শেষ হয়ে গেছে, এখানে যে 20টি প্রোডাক্ট ছিল সেই 20টি আমার প্রোডাক্ট স্টক শেষ। যখন আমার কাছে প্রোডাক্ট স্টক শেষ হয়ে যাবে তখন আমি প্রোডাক্টটি লাইভ থেকে ব্লক করে দিব, অর্থাৎ এখান থেকে ব্লকে নিয়ে আসবো। ব্লক করে দিলে যেটা হবে, যেমন আমি এখানে কয়েকটি প্রোডাক্ট স্টক শেষ হওয়াতে আমি ব্লক করে দিয়েছি। ব্লক শেষ হতে আমার এখানে দেখা যাচ্ছে অ্যাক্টিভ।
যদি আমার কাছে প্রোডাক্টটি আবার অ্যাভেলেবেল হয়ে যায় তাহলে তখন আমি এটাকে অ্যাক্টিভ করে দিব, অর্থাৎ আমি আমার প্রোডাক্টটি আবার অ্যাভেলেবেল তখন অ্যাক্টিভ করে দেওয়ার সাথে সাথে আবার প্রোডাক্টটি আবার অ্যাভেলেবেল ওয়েবসাইটে শো করবে। তো বন্ধুরা, সম্মানিত অডিয়েন্স, আজকের এই হচ্ছে আমাদের প্রোডাক্ট ম্যানেজমেন্টের কাজ। এরপর যদি আমি আসি আমাদের কাস্টমার অর্ডার দেখুন, আপনার কাছে যখন একটি প্রোডাক্ট অর্ডার আসবে, আপনি যখন প্রোডাক্টটি অ্যাকসেপ্ট করবেন তখন এখানে কাস্টমার অর্ডারে আসলে দেখতে পাবেন এখানে প্রসেসিং কমপ্লিট ক্যান্সেল, অর্থাৎ এখান থেকে আপনারা প্রসেসিং এ দেখতে পাবেন যখন আপনি প্রোডাক্টটি অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করার সাথে সাথে আপনার প্রোডাক্ট এখানে প্রসেসিং এর স্ট্যাটাস শো করবে, কাস্টমারের নাম এবং ঠিকানাগুলো আপনি দেখতে পাবেন প্রসেসিং, অর্ডার কোড আপনি এখানে দেখতে পাবেন, অর্ডার ডেট ডিটেইলস দেখতে পাবেন। যখন আপনার অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে আপনি ডেলিভারি করে দিবেন, ডেলিভারি করার পর অর্ডারটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কমপ্লিট অর্ডার দেওয়ার পর আপনার প্রোডাক্টগুলো কমপ্লিট অর্ডারগুলো আপনি এখানে দেখতে পাবেন, এখান থেকে আপনার অর্ডারগুলো দেখতে পাবেন। আপনি যে অর্ডারগুলো ক্যান্সেল করে দিবেন সেই অর্ডারগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন, যে অর্ডারগুলো আপনি এখান থেকে শুধুমাত্র ক্যান্সেল করবেন, অর্থাৎ আপনার ক্যান্সেল করা অর্ডারগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো এটা হচ্ছে আমাদের মাই অর্ডার লিস্টের কাস্টমার অর্ডারের কাজ। তারপর হচ্ছে ডেলিভারি হিস্ট্রি আছে, ট্রানজাকশন আছে আর ইনকাম সামারি, এগুলো তো বেসিক্যালি তেমন কোনো কাজ নেই, আপনারা এগুলো ভিজিট করলে একটু নিজেরাই দেখতে পাবেন। তো আশা করি ভেন্ডরশিপ কি এবং কেন এবং কিভাবে আপনারা ভেন্ডরশিপ নেবেন সেটি বুঝতে পেরেছেন। তো আমি এই মুহূর্তে আজকের আমার বক্তব্য আমি এখানেই শেষ করতে যাচ্ছি। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আবারও বলছি লাইভটি বেশি বেশি শেয়ার করুন এবং আপনাদের যদি কোনো কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে যে টিম সাপোর্ট টিম রয়েছে তারা আপনাদেরকে রিপ্লাই করবেন। সেই সাথে এই মুহূর্তে আমাদের কাছে নিয়ে আসবেন আমাদের কাছে এই মুহূর্তে আলোচনা নিয়ে আসবেন আমাদের অন্যতম ট্রেনার আমাদের জয়দাস শিমুল ভাই। আমি আমাদের জয়দাস শিমুল ভাইকে আহ্বান জানাচ্ছি আমাদের মঞ্চে আসার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্বপ্ন ভাইকে। জয় ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, আপনাকে শুনতে পাচ্ছি। কাইন্ডলি একটু আমাকে আমারটা সিলেক্ট করে দিন। জয় ভাই একটু ওয়েট, আমি আপনাকে স্ক্রিনটা একটু অফ করে দিই, স্ক্রিন শেয়ারটা অফ করে দিই। হ্যাঁ শুনতে পাচ্ছি আপনার, আমি স্ক্রিনটা একটু অফ করছি। হ্যাঁ করেছেন? হ্যাঁ 1 মিনিট, স্ক্রিনশটটা অফ হয়ে যাবে। আচ্ছা তাহলে আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্ক্রিনশটটা একটু অফ। সম্মানিত সকল অডিয়েন্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে ট্রেনিং এর 7ম দিন, গুরুত্বপূর্ণ একটা সেশন হচ্ছে ভেন্ডরশিপ। আপনারা জানেন বর্তমান যুগটা হচ্ছে ই-কমার্স যুগ। এখন সারা পৃথিবী ব্যাপী এখন প্রত্যেকটা বিজনেস কিন্তু এখন ই-কমার্সে চলে আসতেছে। ক্ষুদ্র ব্যবসায়ী, ব্র্যান্ড প্রত্যেকটা কিছু এখন অনলাইন ই-কমার্স, অ্যাপ-কমার্সের মধ্যে এখন চলে এসেছে। তো আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টগুলো আপনি এখন অনলাইনের মধ্যে সেল করতে পারছেন। আপনি এখন আপনার এরিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। আপনার প্রোডাক্ট, আপনার যে পণ্যগুলো আছে, আপনার প্রতিষ্ঠানে যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো এখন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি সারা বাংলাদেশ ব্যাপী আপনি ছড়িয়ে দিতে পারবেন। শুধু সারা বাংলাদেশ ব্যাপী নয়, আপনি সঠিক প্ল্যাটফর্ম পান, আপনি সারা পৃথিবী ব্যাপী আপনার প্রোডাক্টগুলো ছড়িয়ে দিতে পারবেন। তার মানে এখন আপনাকে ই-কমার্স এবং আইটি প্ল্যাটফর্ম এসে আপনাকে কিন্তু এরিয়া বাউন্ডিংটা আনলিমিটেড করে দিয়েছে। আপনি কিন্তু এখন আপনার এরিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়।
আগে যারা ব্যবসা করতো, যারা দোকান করতো, যারা শপিং কমপ্লেক্সে যাদের দোকান ছিল, তারা কিন্তু একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল। ওরা যদি চট্টগ্রাম থাকতো চট্টগ্রামের মধ্যে সীমাবদ্ধ ছিল, যদি ঢাকা থাকতো ঢাকার মধ্যে সীমাবদ্ধ ছিল, যদি রংপুর থাকতো রংপুরের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন কিন্তু আপনার কোনো যদি প্রতিষ্ঠান থাকে বা আপনি যদি কোনো পণ্য নিয়ে ব্যবসা বাণিজ্য করে থাকেন, সেই পণ্যগুলো কিন্তু এখন শুধু আপনার এরিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, আপনার পণ্য সামগ্রীগুলো কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু আপনি ছড়িয়ে দিতে পারবেন। তো আপনার পণ্যগুলোকে সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য এবং আপনার ব্যবসাকে আরো কয়েক গুণ বাড়িয়ে নেওয়ার জন্য আমাদের মধ্যে এখন অন্যতম একটা সেরা একটা প্ল্যাটফর্ম হিসেবে এসেছে সেলফ রিসেলার অনলাইন শপিং, যেখানে আপনি সেলফ রিসেলার অনলাইন শপিং এ আপনি ব্র্যান্ডশিপ নিয়ে আপনার পণ্য সামগ্রীগুলো আপলোড করে আপনার বিক্রির পরিমাণটা আরো বাড়িয়ে নিতে পারবেন, আপনি আরো অতিরিক্ত পরিমাণ বিক্রি করতে পারবেন। এবং সেলফ রিসেলার অনলাইন শপিং এর মাধ্যমে আপনি ব্র্যান্ডশিপ নিয়ে আপনি একজন ক্ষুদ্র উদ্যোক্তা হতে পারবেন এবং ক্ষুদ্র উদ্যোক্তা থেকে আপনি অনেক বড় উদ্যোক্তায় পরিণত হতে পারবেন। তো সারা পৃথিবীব্যাপী যে ই কমার্স প্ল্যাটফর্ম গুলো রয়েছে, অ্যামাজন, আলিবাবা, আলি এক্সপ্রেস, প্রত্যেকটা কোম্পানি কিন্তু মাল্টি ভেন্ডর ই কমার্স সিস্টেমে বিজনেসটা করছে। মাল্টি ভেন্ডর বলতে আপনার কোনো পণ্য আছে, সেই পণ্যগুলো বিক্রি করার জন্য আপনি অ্যামাজন দিতে পারবেন, আলি এক্সপ্রেস দিতে পারবেন। এই ধরনের মাল্টি ভেন্ডর যে ই কমার্স প্ল্যাটফর্ম গুলো রয়েছে আপনি ওই প্ল্যাটফর্ম গুলো দিতে পারবেন। একইভাবে সেলফ রিসেলার অনলাইন শপিং হচ্ছে বাংলাদেশের একটা বৃহত্তম ই কমার্স প্ল্যাটফর্ম হতে যাচ্ছে, যেখানে আপনার পণ্যগুলো আপলোড করে আপনার বিক্রির পরিমাণটা অধিক গুণ হারে বাড়িয়ে নিতে পারবেন, আপনারা একটা কর্মসংস্থান তৈরি করতে পারবেন। তো নাইম ভাই আপনাদেরকে বুঝিয়েছেন কিভাবে আপনি সফল ভেন্ডর হবেন। তো আমি এখন আপনাদের মধ্যে শেয়ার করব, সেটা হচ্ছে কিভাবে আপনার ব্র্যান্ড যদি কোনো প্রোডাক্ট আপলোড করেন, সেই প্রোডাক্ট যদি কাস্টমার হাতে পৌঁছায়, আপনি কাস্টমার থেকে টাকাটা কিভাবে কিভাবে আপনি টাকাটা বুঝে নেবেন এবং হিসাবটা কিরকম হতে পারে। ধরেন আপনি একটা প্রোডাক্ট আপলোড করেছেন, সে প্রোডাক্টের মূল্য হচ্ছে 700 টাকা, এবং এটা যিনি রিসেলার, এখানে আমরা সবাই জানি যে এখানে দুই রকমের প্রাইস আছে, একটা হচ্ছে কাস্টমার প্রাইস আর একটা হচ্ছে রিসেলার প্রাইস। কাস্টমার প্রাইস হচ্ছে যেটা ব্র্যান্ডশিপ, মানে ব্র্যান্ডশিপ যে আপলোডটা হয়, মানে ব্র্যান্ড যে পণ্যটা আপলোড করে সেটা হচ্ছে ব্র্যান্ডশিপ প্রাইস। ধরেন মনে করেন একজন ব্র্যান্ডর সে একটা প্রোডাক্ট আপলোড করেছে, সে ব্র্যান্ডশিপ প্রাইস হচ্ছে 500 টাকা এবং এটা কাস্টমার সর্বোচ্চ প্রাইস উল্লেখ করা আছে ধরেন 700 টাকা, তাহলে কিন্তু 200 টাকা কিন্তু বাড়তি। এখন একজন রিসেলার যদি এটা 700 টাকায় বিক্রি হয়, তাহলে ওই ব্র্যান্ডটা টাকাটা কিভাবে বুঝে পাবে? আর অথবা ব্র্যান্ডের প্রাইসে যদি বিক্রি হয়, ওই টাকাটা কিভাবে বুঝে পাবে? আমি এখন হিসাব নিকাশটা আপনাদেরকে তুলে ধরবো। আমি দুইটি হিসাব আপনাদেরকে দেখাবো। দুটি হিসাবের মধ্যে প্রথম হিসাবটা হচ্ছে, ধরুন আমি বোর্ডে আছি, হ্যাঁ ঠিক আছে দেখা যাচ্ছে। ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, ধরুন একটা প্রোডাক্টের মূল্য হচ্ছে, ভেন্ডর প্রাইস হচ্ছে 500 টাকা। কোন একজন রিসেলার সেটা বিক্রি করেছে ধরেন 700 টাকায়, তাহলে রিসেলার প্রাইস কত? 700 টাকায়। তাহলে কত টাকা বেশি হলো? 200 টাকা বেশি। এখন যিনি কাস্টমার উনি এই প্রোডাক্টটা অর্ডার করার সময় উনি অ্যাডভান্স পে করবে কত? 100 টাকা। কাস্টমার অ্যাডভান্স পে করবে 100 টাকা। তাহলে কত টাকা হয়? কাস্টমার 100 টাকা অ্যাডভান্স পে করলে ওই প্রোডাক্টের যে রিসেলার প্রাইস 700 টাকা হয়, ধরুন ডেলিভারি চার্জ আছে ধরুন 100 টাকা, টোটাল হচ্ছে 800 টাকা। কাস্টমার যদি অ্যাডভান্স পে করে 800 টাকা থেকে 100 টাকা মাইনাস দিলে আর তাকে কত? 700 টাকা।
আমি আবার বলছি ব্র্যান্ডের প্রাইস হচ্ছে 500 টাকা, এটা রিসেলার প্রাইস মানে কোনো একটা রিসেলার প্রোডাক্ট বিক্রি করেছে 700 টাকায়, আর এটা ডেলিভারি চার্জ হচ্ছে 100 টাকা, টোটাল 800, টোটাল 800 টাকা। কাস্টমার যিনি কাস্টমার অ্যাডভান্স দিয়েছে ধরেন 100 টাকা, তাহলে কাস্টমার এই প্রোডাক্টটা যখন রিসিভ করবে কাস্টমার উনি কুরিয়ারকে পেমেন্ট করবে কত টাকা? 700 টাকা পেমেন্ট করবে। আর ব্যান্ডর পাওয়ার কত? ব্যান্ডর পাওয়ার কত হচ্ছে 500 টাকা, কিন্তু ওই জায়গায় ব্যান্ডর পাবে এখন বর্তমানে আরো 200 টাকা বাড়তি। তাহলে ওই ক্ষেত্রে এটা কেমন হতে পারে? ওই ক্ষেত্রে ব্যান্ডর যদি দেখা যাচ্ছে যে জায়গায় 500 টাকা পাওয়ার কথা ওই জায়গায় যদি 700 টাকা পেয়ে যায় মানে পায়, তাহলে এটা কেমন হতে পারে? মনে করেন আবার একটা বিষয় আছে, ধরেন ব্যান্ডর এই প্রোডাক্টটা যেটা আপলোড করেছে এটা কোম্পানিকে দিয়েছে ধরেন 10%, 10% যদি হয় সমান 50 টাকা, তাহলে ব্যান্ডর তার যে টাকায় প্রোডাক্টটা আপলোড দিয়েছেন তার সে যে মেন টাকাটা পাবে সেটা হচ্ছে টোটাল 500 টাকা থেকে বাদ দিলে 500 টাকা 450 টাকা বাদ দিলে 50 টাকা বাদ দিলে আর 450 টাকা থাকে। তাহলে ব্যান্ডের পাবে 450 টাকা ওই জায়গায়, তারপর আমরা দেখেন ব্যান্ডের ওই প্রোডাক্টের পিছনে খরচ করলো ধরেন আর 100 টাকা, 100 টাকা ডেলিভারি চার্জ, তাহলে ব্যান্ডের পাওয়ার কত? 550 টাকা, ওই জায়গায় পাচ্ছে ব্যান্ডের 700 টাকা, মানে আরো 150 টাকা বাড়তি পাচ্ছে। তাহলে ব্যান্ড কত টাকা বাড়তি পাচ্ছে? কাস্টমার থেকে আরো 150 টাকা বাড়তি পাচ্ছে। তাহলে এই 150 টাকাটা কোম্পানি কিভাবে নিচ্ছে? মানে এই 150 টাকা যেহেতু কোম্পানি থেকে মানে কাস্টমার থেকে বাড়তি পাচ্ছে, এটা কোম্পানি ব্যান্ড থেকে কিভাবে বুঝে নিবে? কারণ এই বাড়তি অংশটুকু হচ্ছে যে রিসেলারের যে 200 টাকা ইনকাম, এটা হচ্ছে এই বাড়তি কমিশনটা। কারণ এখান থেকে রিসেলারদেরকে কি করবে? যিনি রিসেল করেছে ওনাকে বন্টেন করবে। তাহলে ওনার একজন রিসেলার পাওয়ার কত? 200 টাকা, এই 200 টাকা কিভাবে দিবে প্রশ্ন হতে পারে। এই 200 টাকা কিভাবে দিচ্ছে দেখেন, যখন উনি অর্ডারটা পাবে ব্যান্ডের অ্যাকাউন্ট থেকে ব্যান্ডের কাছে রিকোয়েস্ট আসবে, ওনার অ্যাকাউন্ট থেকে ওনার কস্টিং ব্যালেন্স থেকে 150 টাকা কোম্পানি অগ্রিম কেটে নেবে। কেন কেটে নেবে? যখন কারণ কাস্টমার থেকে যখন টাকাটা বুঝে পাবে তখন কাস্টমার থেকে সে আরো 150 টাকা আরো বেশি পাচ্ছে। এই জন্যই যখন ভেন্ডর অর্ডারটা অ্যাকসেপ্ট করবে তখনই সাথে সাথে কোম্পানি ওনার থেকে 150 টাকা অগ্রিম বাবদ কেটে রাখবে। কেন? এটা রিসেলারদেরকে বন্টন করার জন্য। এবার সে যখন কাস্টমারটা যখন প্রোডাক্ট রিসিভ করে ফেলবে, আবার কাস্টমার তাকে কিন্তু 700 টাকা দিয়ে দিচ্ছে। এবার ঘুরে ফিরে কিন্তু যে 150 টাকাটা অগ্রিম কেটে রেখেছে সে টাকাটা কিন্তু আবার পেয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছি। আমি আবার রিপিট করছি হিসাবটা। ধরেন একটা ব্র্যান্ডের প্রাইস হচ্ছে প্রোডাক্টের মূল্য 500 টাকা, কোম্পানিকে দিয়েছি ধরেন ব্র্যান্ডর 10%, তাহলে হয় 50 টাকা। তাহলে 500 টাকা থেকে আমি আবার এটা একটু ইয়ে করছি তাহলে বুঝতে পারবেন। রিসেলার প্রাইস 500 টাকা, 10% বাবদ 450 টাকা। জয় ভাই, আপনি আরেকটু এই পাশে থেকে লিখুন, ক্লিয়ারলি ওই লাইটের আলোর জন্য বোঝা যাচ্ছে না। লাইটের আলোর জন্য, হ্যাঁ ওকে ঠিক আছে, এখন ঠিক আছে।
এখন ঠিক আছে? এখন ওকে। আচ্ছা এখন ঠিক আছে না? হ্যাঁ এখন ঠিক আছে। ব্যান্ডের প্রাইস হচ্ছে 500 টাকা, কোম্পানিকে দিলে ধরেন 10%, তাহলে আপনাকে কত? 450 টাকা। মানে সে একটা প্রোডাক্ট যদি বিক্রি করে সে পাবে কত? 450 টাকাই পাবে। এবং একটু বড় করে লিখুন। একটু বড় করো না? হুম। ভেন্ডর প্রাইস 500 টাকা। ধরো ব্যান্ডের প্রাইস হচ্ছে 500 টাকা, তাহলে ব্যান্ড যদি ওই প্রোডাক্ট বাবদ যদি কোম্পানিকে যদি 10% দিয়ে থাকে তাহলে হয় কত টাকা? 10% বাবদ 50 টাকা। তাহলে ব্যান্ডের ওই প্রোডাক্ট বাবদ পাবে হচ্ছে 450 টাকা। আর 50 টাকা কোম্পানির কাছে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, সেলস ডিস্ট্রিবিউশনটা হয়ে যাচ্ছে। ধরেন কোন একজন রিসেলার সে প্রোডাক্টটা বিক্রি করেছে 400 টাকায়, রিসেলার প্রাইস ধরেন 700 টাকা। এখন যেহেতু রিসেলার প্রোডাক্টটা 700 টাকায় বিক্রি হয়েছে, কাস্টমার এটা ডেলিভারি চার্জ সহ ধরেন টোটাল 800 টাকা। তাহলে ব্র্যান্ডে যখন প্রোডাক্টটা দিবে ব্র্যান্ডে কত পাবে দেখেন, ব্র্যান্ডে পাবে হচ্ছে তাহলে একজন কাস্টমার হিসেবে এসেছে টোটাল একটা প্রোডাক্টটা একজন কাস্টমার যদি 700 টাকা কিনে ডেলিভারি চার্জ যদি 100 টাকা হয় তাহলে একজন কাস্টমার টোটাল ডিউ টাকা হচ্ছে 800 টাকা। এখন কোন একজন এখন ব্র্যান্ডের যদি ওই প্রোডাক্টটা যদি ডেলিভারি করে তাহলে ব্র্যান্ডের খরচ করা হচ্ছে 450 টাকা প্লাস 100 টাকা, টোটাল 550 টাকা খরচ করে। ব্র্যান্ডের খরচ করতেছে, ব্র্যান্ডের কস্টিং করতেছে টোটাল 550 টাকা ডেলিভারি চার্জ সহ। আর ওদিকে কাস্টমার তো অবশ্যই 100 টাকা অ্যাডভান্স দিয়ে দিচ্ছে, তাহলে কাস্টমার দিচ্ছে হচ্ছে আর দিবে হচ্ছে আর 700 টাকা দিবে। কাস্টমার আর দিবে হচ্ছে 700 টাকা। তাহলে কাস্টমার থেকে কিন্তু একজন ব্র্যান্ডর আরো 150 টাকা বাড়তি পাচ্ছে। এই 150 টাকাটা কোম্পানি কিভাবে কেটে নিচ্ছে? কোম্পানি যখন ওই ব্র্যান্ডরটা ওই অর্ডারটা পাবে তখন এই সাথে সাথে উনি যখন অর্ডার অ্যাকসেপ্ট করবে ওনার অ্যাকাউন্ট থেকে 150 টাকা অগ্রিম বাবদ কেটে রাখা হবে। কারণ উনি যখন কাস্টমার যখন ওনার প্রোডাক্টের টাকাটা প্রদান করবে কুরিয়ারকে, ওইখানে কিন্তু উনি 550 টাকার বদলে কিন্তু উনি 700 টাকা পাচ্ছে। তাহলে ওই 150 টাকাটা কিন্তু কাস্টমার যখন ওনাকে কুরিয়ারের মাধ্যমে ওনাকে যখন টাকাটা দিবে উনি তখন পেয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন এই প্রথম হিসাবটা। এখন আসি দ্বিতীয় হিসাবটা। এভাবে একজন ভেন্ডর তার মানে টোটাল টাকাটা সিস্টেমে পেয়ে যাবে, অনেক ইউনিক একটা সিস্টেম। এবার সেকেন্ড হিসাবটা বলি। ধরেন একটা প্রথম হিসাবটা আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা হিসাব রয়েছে, কখনো কখনো কোনো সময় কোম্পানি থেকে উল্টা ভেন্ডর পাবে। কিভাবে দেখেন, ধরেন একটা প্রোডাক্টের ভেন্ডর প্রাইস হচ্ছে 500 টাকা।
এটা যদি 10% ডিস্ট্রিবিউশন হয়, মানে কোম্পানিকে যদি উনি এই প্রোডাক্ট বাবদ যদি 10% দিয়ে থাকে, তাহলে হয় 50 টাকা মাইনাস 50 টাকা হলে 450 টাকা পাবে। এখন এই ব্র্যান্ডের অনেকে আছে যারা ব্র্যান্ডের প্রাইসে প্রোডাক্ট কিনবে। মনে করো আমি একজন বিজনেস মেম্বার, আমি কিন্তু কখনো আমার জন্য যদি প্রোডাক্ট কিনি, আমি কখনো রিসেলার প্রাইসে প্রোডাক্টটা কিনবো না। আমি অবশ্যই চেষ্টা করবো ব্র্যান্ডের প্রাইসে কেনার জন্য। ব্র্যান্ডের প্রাইস যদি 500 টাকা হয়, আমি 500 টাকায় কেনার চেষ্টা করবো। তাই অনেকে আছে যারা মানে কি একদম ব্র্যান্ডের প্রাইসেই কিনতে চাইবে, বা ব্র্যান্ডের প্রাইসে একটু বেশি মানে মানে একটু কম বেশি হতে পারে, এরকম হতে পারে। তো ওই ক্ষেত্রে কি হতে পারে? ওই ক্ষেত্রে যেটা হবে, ধরেন ওইটা ব্র্যান্ডের প্রাইস 500 টাকা হয়, কোম্পানি যদি 10% দিয়ে দেয়, আর তাকে হচ্ছে 450 টাকা। এবং যিনি কাস্টমার, উনি ডেলিভারি চার্জ সহ ওনার টোটাল কস্ট আসে, কাস্টমারের টোটাল কস্ট আসে 500 প্লাস 100, টোটাল 600 টাকা কস্ট আসে। আবার কাস্টমার কিন্তু 600 টাকা থেকে কিন্তু 100 টাকা কিন্তু 100 টাকা কিন্তু অগ্রিম দিয়ে দিচ্ছে। এই প্রোডাক্টটা যদি অগ্রিম যদি 100 টাকা হয়, 100 টাকা কিন্তু দিয়ে দিচ্ছে। 100 টাকা যদি অগ্রিম দিয়ে দেয়, আর তাকে হচ্ছে 500 টাকা, মানে কাস্টমার কুরিয়ারে আর 500 টাকা দিয়ে উনি প্রোডাক্টটা বুঝে নেবে। এখন কাস্টমার যখন 500 টাকা ব্র্যান্ড যখন প্রোডাক্টটা পাঠাবে, ব্র্যান্ডের কস্টিংটা কত বলতেছে দেখেন। ব্র্যান্ডের প্রাইস হচ্ছে 500 টাকা। যে কোম্পানিকে যদি 10% দিয়ে দেয়, তাহলে ওই প্রোডাক্ট বাবদ থাকতেছে 450 টাকা। ডেলিভারি চার্জ যদি 100 টাকা হয়, প্লাস 100 টাকা যদি হয়, সমান 550 টাকা হয়ে থাকে। তাহলে ব্র্যান্ডের কস্টিং হচ্ছে 550 টাকা। তাহলে ব্র্যান্ডের কস্টিং যদি 550 টাকা হয়, কাস্টমার থেকে পাচ্ছে কত? 500 টাকা। তাহলে ব্র্যান্ডের কিন্তু 50 টাকা কম পাচ্ছে। এই 50 টাকার মানে ব্র্যান্ডে কিভাবে বুঝে পাবে? আমি আবার বলছি, কাস্টমার থেকে ব্র্যান্ডের পাওয়া হচ্ছে 500 টাকা, কিন্তু ব্র্যান্ডের টোটাল কস্ট হচ্ছে 550 টাকা। ব্র্যান্ডে যখন কাস্টমার থেকে প্রোডাক্টটা বুঝে পাবে, তখন কিন্তু 500 টাকা পাবে, আরো 50 টাকা কম পাবে। তাহলে এই 50 টাকাটা ব্র্যান্ডের কিভাবে বুঝে পাবে? এই 50টা তো ব্র্যান্ডে কিভাবে বুঝে পাচ্ছে দেখেন, যখন উনি অর্ডারটা পাবেন, ওই অর্ডারটা যখন অ্যাকসেপ্ট করবেন, ওনার অ্যাকাউন্টে ওই 50 টাকার সাথে সাথে ওনার কস্টিং ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। এইভাবে কোনো সময় দেখা যাবে একজন ব্র্যান্ডের দেখা যাচ্ছে হিসাব নিকেশ মিলে কোম্পানি ব্র্যান্ডের কাছে যদি পেয়ে থাকে, ওইটা ব্র্যান্ডের থেকে অগ্রিম কোম্পানি অগ্রিম বাবদ কেটে নিবে। আবার কখনো দেখা যেতে পারে ব্র্যান্ডের হিসাব নিকেশ করে প্লাস মাইনাসে কোম্পানি থেকে পেতে পারে। আর যখন কোম্পানি থেকে পেতে পারে, তখন যখন অর্ডার অ্যাকসেপ্ট করবে, সাথে সাথে ওনার কস্টিং ব্যালেন্সে ওই অ্যামাউন্টটা যুক্ত হয়ে যাবে। সম্মানিত অডিয়েন্স, আশা করি বোঝাতে পেরেছি ব্র্যান্ডের যে প্রোডাক্ট যে টাকাটা কাস্টমার থেকে বুঝে পাবে, টোটাল হিসাব নিকেশটা আশা করি বুঝতে পেরেছেন। তবে সেলফ রিসেল অনলাইন শপিং এর ব্র্যান্ডের হিসাব নিকেশটা আসলে একদম সম্পূর্ণ ইউনিক, একদম সম্পূর্ণ ভিন্ন। আমি মনে করি এটা সারা পৃথিবীর মধ্যে মানে ভিন্ন। এই সিস্টেমটা শুধু একমাত্র সেলফ এস্টাবলিশ করেছে, অনেক অসাধারণ একটা সিস্টেম। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে, এখানে যারা অর্ডার কমপ্লিট করে, আমি নিজে একজন ব্র্যান্ডার, আমার এই পর্যন্ত কোনোটা অর্ডার হয় নাই, মানে তেমন পরিমাণ ব্যাক বা রিটার্ন বা ক্যান্সেল আসেনি, কারণ এখানে কাস্টমার কিন্তু একটা অ্যাডভান্স পেমেন্ট করে থাকে। তো ই কমার্স সেক্টরে যেটা আসলে হয়ে থাকে, কাস্টমার যদি অ্যাডভান্স যদি না দেয়, কাস্টমার কিন্তু প্রোডাক্টটা কিন্তু নাও নিতে পারে, কারণ কাস্টমার কোনো টাকা পেমেন্ট করে নেই। তো একজন ব্র্যান্ডের রিয়েল কাস্টমার কখন বুঝবে? যখন একজন কাস্টমার যখন 100 টাকা অ্যাডভান্স পেমেন্ট করবে, তখন ওই ব্র্যান্ডটা আসলে বুঝতে পারবে ওই কাস্টমারটা আসলে একটা রিয়েল কাস্টমার, আর তখন ব্র্যান্ডের কিন্তু ওই প্রোডাক্টটা পাঠাতে পারবে।
এখন কথা হচ্ছে কাস্টমার যদি কোনো অ্যাডভান্স যদি না দেয়, ব্র্যান্ডার বুঝতে পারবে না আসলে রিয়েল কাস্টমার নাকি ফেক কাস্টমার। হতে পারে অনেকে মানে ইচ্ছাকৃতভাবে ফেক অর্ডার দিতে পারে। তাই ফেক অর্ডার দূর করার জন্য, ফেক অর্ডার নিধন করার জন্য 100 টাকা অ্যাডভান্সটা নেওয়া হয়। এতে কি হয়, ভেন্ডর রিয়েল কাস্টমারটা পেয়ে থাকে। সম্মানিত অডিয়েন্স, আশা করি বুঝতে পেরেছেন একজন ভেন্ডর কিভাবে ওনার টাকাটা বুঝে পাবে। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি যদি একজন সেলফের সফল ভেন্ডর মানে একজন ভেন্ডর হন, কিভাবে এখানে একজন সফল ভেন্ডর আপনি হতে পারবেন। একজন সফল ভেন্ডর হওয়ার জন্য একজন ভেন্ডরের কি কি গুণাবলীগুলো থাকার প্রয়োজন। একজন ভেন্ডর যদি হতে হয়, তাকে প্রথমে কুরিয়ার সম্পর্কে কিন্তু বিস্তারিত জানতে হবে। কুরিয়ার সম্পর্কে বলতে কোন কোন কুরিয়ারগুলো বাংলাদেশে রয়েছে, কোন কোন জেলার মধ্যে, কোন কোন উপজেলার মধ্যে কোন কুরিয়ারগুলো সার্ভিস দিচ্ছে, কেমন সার্ভিস দিচ্ছে, এগুলো সম্পর্কে কিন্তু আপনাকে সঠিক ধারণা থাকতে হবে। যদি আপনার কুরিয়ার সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে, আপনি কাস্টমারকে কিন্তু সঠিকভাবে সঠিক সময়ে পণ্য কিন্তু ডেলিভারি করতে পারবেন না। তাই আপনার কাস্টমারকে যদি সঠিক সময়ে সঠিকভাবে যদি পণ্য ডেলিভারি করতে চান, অবশ্যই বাংলাদেশের যে জনপ্রিয় যে কুরিয়ার সার্ভিসগুলো রয়েছে ওই কুরিয়ারগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে, একদম ক্লিয়ার ভাবে জানতে হবে। এবং একটা প্রোডাক্ট যখন অর্ডার আসে, এটা প্যাকেজিং সিস্টেমটা জানতে হবে। সম্মানিত অডিয়েন্স, আপনি একজন সেলফ রিসেলার অনলাইন শপিং ব্র্যান্ডের মানে আপনি সেলফ রিসেলার অনলাইন শপিং এর একজন গর্বিত একজন শপার। আপনি চাইলে সেলফ রিসেলার অনলাইন শপিং এর মাধ্যমে আপনার শপটাকে জনপ্রিয় করতে পারবেন। এখন আপনার শপটাকে কিভাবে জনপ্রিয় করবেন? আপনার যদি ডেলিভারি যদি দেরি হয়, আপনার কাছ থেকে কিন্তু রিসেলাররা কিন্তু কখনো অর্ডার দিবে না এবং কাস্টমার কিন্তু কখনো অর্ডার কাটবে না। কারণ আপনি যদি কোনো প্রোডাক্ট যদি ডেলিভারি দিতে যদি দেরি করেন, ওই ক্ষেত্রে দেখা যাবে রিসেলারকে কাস্টমাররা বিরক্ত করবে, রিসেলার রাগ করে কিন্তু আপনার প্রোডাক্ট রিসেল করবেন না। তাই আপনার প্রোডাক্ট আপনি বেশি পরিমাণ যদি অর্ডার চান, তাহলে কিন্তু আপনাকে কিন্তু সঠিক সময়ে সঠিক সার্ভিসটা আপনাকে দিতে হবে। তাই সম্মানিত অডিয়েন্স, আপনি যখন কোনো প্রোডাক্ট যদি মানে কুরিয়ার করেন বা ডেলিভারি করেন, আপনার প্রোডাক্টে যদি লেখা থাকে যদি 3 থেকে 4 দিন, মানে প্রোডাক্টটা পেতে 3 থেকে 4 দিন সময় লাগে, ওই জায়গায় যদি আমরা 7 থেকে 8 দিন লেগে যায়, তখন কিন্তু কাস্টমারের মধ্যে একটা নেগেটিভ ধারণা তৈরি হবে বা রিসেলারদের মানে নেগেটিভ ধারণা তৈরি হতে পারে। সো আপনি আপনার প্রোডাক্টটা পৌঁছাতে কাস্টমারের কাছে কতদিন সময় লাগতে পারে, ওই সঠিক সময়টাই আপনি আপনার প্রোডাক্টের উপর আপনার প্রোডাক্ট ডেসক্রিপশনে লিখে দিবেন। মনে করুন আপনার প্রোডাক্টটা পৌঁছাতে আপনি একটা প্রোডাক্ট পাঠাচ্ছেন হচ্ছে চট্টগ্রামে, আপনি প্রোডাক্টটা পৌঁছাতে সময় লাগে 5 দিন। ওই ক্ষেত্রে আপনি 5 থেকে 7 দিন দিতে পারেন। আপনি যদি ওই জায়গায় যদি 2 থেকে 3 দিন দিয়ে দেন, কাস্টমার যদি মানে সঠিক সময়ে যদি প্রোডাক্টটা না পায়, কাস্টমার কিন্তু রাগ করতে পারে। তাই সম্মানিত অডিয়েন্স, আপনি যদি সঠিক সময়টা যদি লিখে দেন, কাস্টমাররা কিন্তু মানে কাস্টমারদের কোনো বা রিসেলারদের মধ্যে কোনো নেগেটিভ ধারণা তৈরি হবে না। আপনার শপটাকে যদি আপনি সঠিক কোয়ালিটিপূর্ণ যদি সঠিক পণ্য দেন এবং মানে ভালো কালেকশনের পণ্য যদি আপনি দিয়ে থাকেন এবং ডেলিভারি যদি সঠিক সময় যদি দিয়ে থাকেন, আপনি কিন্তু হিউজ পরিমাণ অর্ডার পাবেন। তখন রিসেলাররা চিন্তা করবে আসলে তো এই শপারটা তো এই ব্র্যান্ডটা তো ভালো সার্ভিস দিচ্ছে, এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো রিসেল করা যায়। আর যারা কাস্টমার তারা ভাববে যে আসলে এই শপারটা একটা ভালো একটা শপার, এই শপারের প্রোডাক্টগুলো কেনাকাটা করা যায়। তো আপনি যদি কাস্টমারকে যদি সঠিক সময় সঠিক পণ্য না দেন এবং সঠিক পণ্যটা যদি না দেন, তাহলে কিন্তু আপনি একটা রিসেলার হারাবেন, সেই সাথে একজন কাস্টমার কিন্তু হারাবেন। তাই আপনার ব্র্যান্ডশিপকে যদি জনপ্রিয় করার জন্য আপনার মানে শপার মানে যে শপটা আছে, যে স্টোরটা আছে, ওই স্টোরটাকে জনপ্রিয় করার জন্য আপনি কাস্টমারদের কিন্তু ভালো সার্ভিস দিবেন। এবং বাংলাদেশে যে কুরিয়ার গুলো আছে, আমি যে প্রথম যে পয়েন্টগুলো বলেছি, অনেকে আছে আমি যেটা দেখেছি, মানে যারা উপজেলা পর্যায়ে রয়েছেন ওনারা কিন্তু দেখা যাচ্ছে অনেকে ব্র্যান্ডশিপ নিচ্ছে। আমি যারা উপজেলা পর্যায়ে আছে মানে যারা জেলা সদরের মধ্যে আছেন,
ওনারা ব্যান্ডশিপ নেওয়ার জন্য উপযুক্ত। আর যারা উপজেলা সদর পর্যায়ে আছেন, আমি বলবো ওনারা ব্যান্ডশিপ না নিলে সবচেয়ে বেটার হবে। কেন কেন আমি এই কথাটা বলতেছি? অনেকে মনের মধ্যে একটা নেগেটিভ ধারণা তৈরি হতে পারে। কেন এই কথাটা বলতেছি? কারণ বাংলাদেশে ইতিমধ্যে উপজেলা পর্যায়ে কোনো মার্চেন্ট সার্ভিস নাই, মানে কুরিয়ার মার্চেন্ট সার্ভিস নাই। মানে আপনি কোনো প্রোডাক্ট পাঠানোর জন্য কোনো সার্ভিস কিন্তু উপজেলা পর্যায়ে এই পর্যন্ত এখনো আসেনি। তো মনে করেন আপনি ধরেন আপনি একটা চট্টগ্রামের আনোয়ারা ধরেন চট্টগ্রামের কোন একটা উপজেলায় আপনি গ্রাম পর্যায়ের আপনি ওখান থেকে ব্যান্ডশিপটা নিয়েছেন, আপনার কাছে একটা অর্ডার আসলো, তাহলে আপনি প্রোডাক্টটা কিভাবে কুরিয়ার করবেন? আবার অনেক বিষয় আছে, অনেক উপজেলা পর্যায়ে যেমন সুন্দরবন এবং সুন্দরবন রয়েছে, বা সুন্দরবন যদি থাকে সুন্দরবনের মাধ্যমে কিন্তু পাঠানো যায়। আবার কিছু কিছু কুরিয়ার শাখা আছে, ওদের মাধ্যমে কিন্তু আপনি ডেলিভারি করা যায় না। যেমন রেটেক্স, আমি বাংলাদেশে 3টা জনপ্রিয় কুরিয়ার রয়েছে, একটা হচ্ছে রেটেক্স, একটা হচ্ছে সুন্দরবন, একটা হচ্ছে এসি পরিবহন, আর একটা হচ্ছে কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস। এই মুহূর্তে রেটেক্স বাংলাদেশের প্রতিটা জেলা এবং উপজেলা পর্যায়ে কিন্তু পৌঁছে গেছে, এবং প্রতিটা উপজেলা আছে বলেই চলবে। এবং বর্তমানে রেটেক্স 64টা জেলায় ওদের কুরিয়ার সার্ভিস রয়েছে, এবং বাংলাদেশের প্রায় 95% উপজেলা ওদের ডেলিভারি সার্ভিস রয়েছে, মানে এজেন্ট রয়েছে। আপনি যদি জেলা সদর পর্যায়ে হন, আপনি রেটেক্সের মাধ্যমে আপনার পণ্যগুলো সারা বাংলাদেশ ব্যাপী আপনি ডেলিভারি করতে পারবেন। কিন্তু আপনি যদি উপজেলা পর্যায়ে হন, তাহলে কিন্তু আপনি রেটেক্সের মাধ্যমে পণ্য ডেলিভারি করতে পারবেন না, কারণ রেটেক্সের উপজেলা পর্যায়ে কোনো মার্চেন্ট সার্ভিস নাই, শুধুমাত্র রয়েছে জেলা সদর পর্যায়ে। তো আমি এই জন্য বলেছি বাংলাদেশের বেশিরভাগ কুরিয়ার সার্ভিসে জেলা পর্যায়ে মার্চেন্ট সার্ভিস রয়েছে। মানে মার্চেন্ট সার্ভিস বলতে মানে আমি একটা প্রোডাক্ট পাঠাবো, আমি একটা কন্ডিশনে, মানে অনলাইন কন্ডিশন সিস্টেমে বা ই-কমার্স সিস্টেমে আমি একটা প্রোডাক্ট পাঠাবো, এই সার্ভিসগুলো একমাত্র জেলা সদর পর্যায়ের শাখাগুলোতে বেশিরভাগই থাকে। আর বেশিরভাগ 90% উপজেলায় কিন্তু মানে ই-কমার্স সার্ভিসটা বা অনলাইন শপিং, অনলাইন কুরিয়ার সিস্টেমটা নাই। তাই আমি বলবো যারা জেলা সদর পর্যায়ে রয়েছে, বাংলাদেশের 64টা জেলা রয়েছে, 64টা জেলা সদর রয়েছে, যারা জেলা সদর পর্যায়ে রয়েছেন ওনারাই হচ্ছেন ভেন্ডরশিপ নেওয়ার জন্য উপযুক্ত। আর যারা মানে জেলা সদরের বাইরে বা দূরে রয়েছেন, ওনারা যদি আসলে ভেন্ডরশিপে আসে, ওনারা এত ভালো করতে পারবে না, কারণ কাস্টমারদেরকে পণ্য পাঠাতে ওনারা দেরি করবে, আর কাস্টমার যখন পণ্য দেরিতে পাবে তো অনেক ঝামেলা। যদি দিতে পারে তাহলে ভালো, উনি যদি জেলা সদর পর্যায়ে গিয়ে যদি প্রোডাক্টটা যদি মানে মার্চেন্টকে যদি প্রোডাক্টটা যদি মানে দিতে পারে, কুরিয়ারকে যদি জমা দিতে পারে, তাহলে করা যায়। তো আপনাকে কিন্তু ই-কমার্সের যে মেইন বিষয় হচ্ছে, প্রধান বিষয় হচ্ছে কুরিয়ার। তো আমি প্রথমে বললাম রেটেক্স সম্পর্কে হয়তো আপনারা জানেন। রেটেক্স হচ্ছে একটি ই-কুরিয়ার প্রতিষ্ঠান, একটা অনলাইন ই-কুরিয়ার প্রতিষ্ঠান। ওদের ওয়েবসাইট রয়েছে, ওদের অ্যাপস রয়েছে। আপনি যদি আপনার কোনো প্রোডাক্ট যদি অর্ডার আসে, আপনি সেই প্রোডাক্টটা যদি ওদের এখানে ইনপুট করেন, মানে ডেলিভারি পার্সেলটা যদি ইনপুট করেন, ওদের মার্চেন্ট এসে, মানে ওদের পিকআপ ম্যান এসে আপনার কাছ থেকে প্রোডাক্টটা বুঝে নিয়ে আপনার কাস্টমারের কাছে বুঝিয়ে দিবে। এবং ওদের বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে রেটেক্স, যাদের প্রতিটা বাংলাদেশের জেলা এবং উপজেলা পর্যায়ে কি রয়েছে, মানে হোম ডেলিভারি রয়েছে, যেটা সুন্দরবন এসে পরিবহনের নেয়। আপনার সুন্দরবনের মাধ্যমে যদি পাঠান, আপনি ই-কমার্স সিস্টেমে, মানে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে আপনি হোম ডেলিভারি দিতে পারবেন না, শুধু অফিস ডেলিভারি দিতে পারবেন। মনে করেন আমি চট্টগ্রামে রয়েছি, আমি ঢাকা মিরপুরে একটা প্রোডাক্ট পাঠাবো, ওই প্রোডাক্টটা ঢাকা মিরপুরের সুন্দরবন বা এসি পরিবহন কোনো একটা শাখায় প্রোডাক্টটা যাবে, ওইখান থেকে ওই শাখায় এসে কাস্টমারকে প্রোডাক্টটা বুঝে নিতে হবে। বাংলাদেশের রেটেক্সের মতো আরো অসংখ্য ই-কুরিয়ার অলরেডি এসে গেছে। আপনি এই কোম্পানিগুলোর মাধ্যমে যদি আপনি ডেলিভারি সার্ভিস যদি দিয়ে থাকেন, তাহলে কি করবেন, আপনার কাস্টমারটা হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবে। সম্মানিত অডিয়েন্স, কখনো কখনো দেখা যায় সুন্দরবনের মাধ্যমে দিতে হয়। মনে করেন আপনার আমি আজকে
সুন্দরবনের মধ্যে বা এসএ পরিবহনের মাধ্যমে যেটা সুবিধা সেটা হচ্ছে আপনি খুব দ্রুত প্রোডাক্ট সরবরাহ করতে পারবেন, প্রোডাক্ট ডেলিভারি করতে পারবেন। কিন্তু ওই কাস্টমারকে ওদের যে শাখাটা রয়েছে ওই শাখাটা থেকেই নিতে হবে। আর সুন্দরবনে কিন্তু উপজেলা পর্যায়ে কিন্তু কি নাই, উপজেলা পর্যায়ে ওদের ই কমার্স সার্ভিস নাই। শুধু ওদের জেলা পর্যায়ে ৮০টা শাখা রয়েছে, ওই ৮০টা শাখায় ওদের ই কমার্স সার্ভিস রয়েছে। মানে বেশিরভাগই হচ্ছে জেলা সদর পর্যায়ে। মানে আপনি যদি কোনো একটা জেলা সদর যদি থাকেন তাহলে আপনি যদি কাস্টমার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ই কমার্স সিস্টেম বলতে বোঝাচ্ছে মানে ক্যাশ অন ডেলিভারি, এটাকে বলা হচ্ছে ই কমার্স সিস্টেম বর্তমানে। মানে আপনি কুরিয়ারে মানে মনে করেন একটা প্রোডাক্ট আপনি অর্ডার করেছেন ১,০০০ টাকা দিয়ে, তো ওই টাকাটা আপনি কুরিয়ারে জমা দিয়ে আপনি প্রোডাক্টটা বুঝে নেবেন, এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। অনেকে এটাকে ক্যাশ অন ডেলিভারি বলে, অনেকে ই কমার্স সিস্টেম বলে, কারণ এটা বেশিরভাগই এই ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটাকে ব্যবহার করে ই কমার্স যারা বিজনেস করে বা ই কমার্স প্রতিষ্ঠানগুলো কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা ব্যবহার করে। এজন্য এই সার্ভিসটাকে বেশিরভাগই ই কমার্স সার্ভিস বলে থাকে, ই কমার্স কুরিয়ার বলে থাকে। তো সুন্দরবনের মাধ্যমে আপনি একটা প্রোডাক্ট যদি পাঠান, আপনার কাস্টমারটা শুধু জেলা সদর পর্যায়ে মানে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে। আর ওদের উপজেলা পর্যায়ে যে কুরিয়ার গুলো রয়েছে সুন্দরবনে কিন্তু উপজেলা পর্যায়ে কিন্তু ওদের কিন্তু শাখা রয়েছে, কিন্তু ওই সব উপজেলা কিন্তু ওদের কি নাই, সব উপজেলায় কিন্তু ই কমার্স সার্ভিসটা নাই। মানে আপনি মনে করেন ধরেন আমি একটা কথা বলি, মানে চট্টগ্রামের ফটিকছড়িতে কিন্তু সুন্দরবনে কিন্তু শাখা নাই। কিন্তু আমি যদি চট্টগ্রাম ফটিকছড়িতে যদি আমি প্রোডাক্টটা যদি ডেলিভারি করি, সরি ই কমার্স সিস্টেমে কিন্তু আমি প্রোডাক্টটা পাঠাতে পারবো না। আমাকে যদি প্রোডাক্টটা পাঠাতে হয় আমাকে নরমাল ডেলিভারিতেই পাঠাতে হবে। মানে ক্যাশ অন ডেলিভারিতে আমি প্রোডাক্টটা পাঠাতে পারবো না। ক্যাশ অন ডেলিভারিতে পাঠাতে হলে সুন্দরবনের যে শাখাগুলো রয়েছে ওদের যে অফিসিয়াল শাখাগুলো রয়েছে অফিসিয়াল শাখাগুলোর মাধ্যমে পাঠাতে হবে। শুধুমাত্র ওদের অফিসিয়াল শাখাগুলোতেই ক্যাশ অন ডেলিভারিতে পাঠানো যাবে। তাহলে সুন্দরবনে কিন্তু প্রতিটা মানে বাংলাদেশের শুধু জেলা সদর পর্যন্ত কিন্তু কি রয়েছে, ওদের অফিসিয়াল শাখা রয়েছে। আর বাকি যে উপজেলা পর্যায়ে যে শাখাগুলো রয়েছে এগুলো কিন্তু ওদের অফিসিয়াল শাখা নয়, এগুলো হচ্ছে ওদের এজেন্ট শাখা। ওইখানে শুধুমাত্র নরমাল ডেলিভারি করতে পারে। মানে নরমাল ডেলিভারি হচ্ছে আমি একটা প্রোডাক্ট নিলাম, প্রোডাক্ট দিলাম, আমি এটা কুরিয়ারকে মানে কুরিয়ার কোম্পানি ডেলিভারি চার্জটা দিয়ে দিব আমি, কিন্তু আর ওই ক্যাশ অন ডেলিভারিতে টাকাটা আমি বুঝে নিতে পারবো না। ওই ক্ষেত্রে মানে মনে করেন আমি একটা এক জায়গায় প্রোডাক্ট পাঠাচ্ছি, আমি কোনো ক্যাশ অন ডেলিভারি নিব না, ওই ক্ষেত্রে পাঠানো যায়। আশা করি আমি বুঝতে পেরেছি। আর বাংলাদেশে আরেকটা বৃহত্তম একটা কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান, সেটা হচ্ছে এসএ পরিবহন। আপনি এসএ পরিবহনের মাধ্যমে এসএ পরিবহন প্রায় ৮০টার বেশি কিন্তু জেলা সদর পর্যায়ে ওদের শাখা রয়েছে, প্রতিটি জেলায় ওদের শাখা রয়েছে। আপনি ওদের অফিস মানে ওদের অফিসিয়াল শাখা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্টগুলো আপনার কাস্টমার কাছে পাঠাতে পারবেন। তো সম্মানিত অডিয়েন্স, আশা করি আপনাদেরকে বুঝতে পেরেছি যে বাংলাদেশের সুন্দরবন এবং এসএ পরিবহন শুধুমাত্র জেলা সদর পর্যায়ে পর্যন্ত আপনি ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন। উপজেলা পর্যায়ে যদি দিতে চান, একদম হ্যান্ড টু হ্যান্ড যদি দিতে চান তাহলে আপনাকে রেড এক্সটা ব্যবহার করতে হবে। আর রেড এক্স এর মাধ্যমে যদি আপনি উপজেলা পর্যায়ে যদি পাঠাতে চান, ওই ক্ষেত্রে আপনার 4 থেকে 5 দিন বা 3 দিন লেগে যেতে পারে। তো ওই অনুযায়ী আপনি যদি কাস্টমারকে যদি হোম ডেলিভারি সার্ভিস বা হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি সার্ভিস যদি দিতে চান, তাহলে আপনাকে রেড এক্স ব্যবহার করতে হবে বা রেড এক্স এর সার্ভিস নিতে হবে। আর রেড এক্স এর সার্ভিস নিতে গেলে অবশ্যই আপনাকে 5 থেকে 6 দিন সময় নেওয়াটাই উত্তম। কারণ ডাইরেক্ট গ্রাম পর্যায়ে বা উপজেলা পর্যায়ে রেড এক্স এর মানে ডেলিভারি পৌঁছাতে 4 থেকে 5 দিন লেগে যায়। তো অবশ্যই এই কুরিয়ার বিষয়ে যে কথাগুলো বললাম, আপনারা যখন কিছু প্রোডাক্ট পাঠানো শুরু করবেন, পাঠাতে রেটেক্স কোন জায়গায় কেমন সার্ভিস দিচ্ছে, কতদিন লাগতেছে, সুন্দরবন কেমন সার্ভিস দিচ্ছে, এসএ পরিবহন কতদিন সার্ভিস দিচ্ছে, এগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনাদের একটা ধারণা সৃষ্টি হয়ে যাবে। তো অডিয়েন্স, আপনি যদি সফল ব্র্যান্ড হতে চান, আপনাকে কিন্তু কুরিয়ার সম্পর্কে কিন্তু বিস্তারিত ধারণা আপনার রাখতে হবে। সেক্ষেত্রে আপনি যে প্রোডাক্টগুলো দিবেন, ওই প্রোডাক্টগুলো যদি কোয়ালিটি সম্পন্ন দেন, আপনার কাস্টমাররা কিন্তু আপনার থেকে বারবার কেনাকাটা করতে চাইবে। আর ওই ক্ষেত্রে আপনি আপনাকে রেড এক্সটা ব্যবহার করতে হবে। আর রেড এক্স এর মাধ্যমে যদি আপনি উপজেলা পর্যায়ে পাঠাতে চান, ওই ক্ষেত্রে আপনার 4 থেকে 5 দিন
মনে করো আমি একটা শপ থেকে আমি একটা প্রোডাক্ট কিনেছি, একটা জুতা কিনেছি। আমার কাছে যদি জুতাটা যদি কোয়ালিটি সম্পন্ন মনে হয় বা প্রোডাক্টটা যদি আমার খুব ভালো লাগে, আমি কিন্তু সেকেন্ড টাইম থেকে কিন্তু ওই শপ থেকে আমি আবার প্রোডাক্ট অর্ডার করার কিন্তু চেষ্টা করব। সেই সাথে আমি আমার পরিচিত মানুষ যেগুলো আছে ওদেরকে বলবো যে এই শপ থেকে আপনার প্রোডাক্ট অর্ডার করেন, ওরা কিন্তু ভালো প্রোডাক্টই দেয়, ওরা মানুষের সাথে প্রতারণা করে না। তাই সম্মানিত অডিয়েন্স, আপনি যদি কাস্টমারকে যদি সঠিক পণ্যটা যদি দিতে পারেন, কাস্টমাররা আপনার শপে কিন্তু পার্মানেন্ট কাস্টমার হয়ে যাবে। এবং যারা রিসেলার ওনারা কিন্তু আপনার প্রোডাক্টটা বিক্রি করার কিন্তু চেষ্টা করবেন। এবং আপনারা যারা ভেন্ডর রয়েছেন, অবশ্যই অনেক ভেন্ডর রয়েছেন যে একদম খুচরা প্রাইসে ভেন্ডর প্রাইসটি দিয়ে দিচ্ছেন। আপনারা দেখেছেন একই পণ্য কিন্তু এখানে অসংখ্য ভেন্ডর এসেছে, একই পণ্য আপলোড হচ্ছে। কোন ভেন্ডর একই পণ্যটাকে 500 টাকায় আপলোড দিচ্ছে, আবার কোন ভেন্ডর একই পণ্যটাকে 400 টাকায় আপলোড দিচ্ছে, আবার আবার কোন ভেন্ডর একই পণ্য কিন্তু 1000 টাকায় আপলোড দিচ্ছে। একজন কাস্টমার বা একজন রিসেলার কিন্তু কোন জায়গা থেকে আসলে অর্ডারটা করবে? আমি একজন রিসেলার হিসেবে আমি যে ভেন্ডরটা খুব কম টাকায় প্রোডাক্ট সার্ভিস দিচ্ছে, আমি তার থেকে কিন্তু আমি রিসেল করব। আমি অন্য জায়গা থেকে কোনো রিসেল করব না। তো আপনি যদি প্রোডাক্টের মূল্য যদি একদম বাড়িয়ে দেন, রিসেলার কিন্তু আপনার প্রোডাক্ট আসলে বিক্রি করার চেষ্টা করবে না। সেই সাথে কাস্টমার কিন্তু আপনার প্রোডাক্টটা কিনতেও চাইবে না। তাই আপনি যখন এখানে প্রোডাক্ট আপলোড করবেন, আপনার ব্র্যান্ডেড প্রাইসের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যত আপনি লাভ করবেন, মানে লাভটা আপনি একটা সিস্টেমে করবেন, সীমিত আকারে করবেন। মানে একটা মানে যাতে কিনা হয়, মানে আপনি কম্পিটিশন মানে প্রতিযোগিতা মার্কেটে আপনি যাতে সবার চেয়ে এগিয়ে থাকেন, ওই প্রাইসটা সিলেক্ট করবেন। ধরুন আমি কিছুদিন আগে একটা প্রোডাক্ট রিসেল করেছিলাম, ওইখানে ব্র্যান্ডের প্রাইস একজন দিয়েছেন 500 টাকা, আরেকজন দিয়েছে 700 টাকা। আমি কিন্তু 700 টাকার যিনি দিয়েছেন ওনাদের কিন্তু প্রোডাক্টটা কিন্তু আমি নিয়ে নেই, আমি নিয়েছি কার থেকে, যিনি 500 টাকায় প্রোডাক্টটা দিয়েছেন। সো আপনি যদি প্রতিযোগী মার্কেটে যদি সবার সাথে এগিয়ে রাখতে চান, আপনার ব্র্যান্ডের প্রাইসটা কিন্তু দেখে শুনে দিতে হবে। মনে করেন 2-3টা দোকান আছে, আপনি যদি দাম বেশি রাখেন আমি কিন্তু আপনার কাছে কিন্তু যাবো না। আর আপনি যদি প্রাইস যদি বেশি রাখেন, রিসেলাররা কিন্তু বিক্রি করে কিন্তু মজা পাবে না বা শান্তি পাবে না। কেন শান্তি পাবে না? আপনি একটা প্রোডাক্ট আপলোড করেছেন, যে প্রোডাক্টটা খুচরা মূল্য হচ্ছে আসলে 800 টাকা। আপনি খুচরা মূল্যের প্রাইসে কিন্তু ব্র্যান্ডের প্রাইসটা দিয়ে দিয়েছেন। আচ্ছা, যিনি রিসেলার উনি আর কি সেল করবে? উনি যখন মানে মার্কেটে যখন বিক্রি করতে যাবে, উনি কিন্তু ভালো কিন্তু অর্ডার নিয়ে আসতে পারবে না। তো আপনি যখন এখানে কোনো পণ্য দিবেন, আপনি চেষ্টা করবেন ওই প্রোডাক্টটা হোলসেল প্রাইসে দেওয়ার জন্য, মানে সীমিত লাভ করে দেওয়ার জন্য। ওই ক্ষেত্রে আপনি হিউজ পরিমাণে অর্ডার আসবে, আপনার ইনকামটা বেশি থাকবে। মনে করো আপনি একটা প্রোডাক্টের মূল্য হোলসেল মূল্য মানে মূল্য দেওয়ার পর হচ্ছে 500 টাকা, ওই জায়গায় দিয়েছেন আপনি 800 টাকা, কিন্তু আপনার অর্ডার আসবে হয়তো একটা। কিন্তু আপনি যদি একটা সীমিত আগের মূল্য দেন, আপনার অর্ডার আসবে কিন্তু 20টা। তাহলে আপনি দেখা যাচ্ছে 20টা অর্ডার যদি একটা অর্ডার যদি 100 টাকা করে ইনকাম করেন, আপনার 20টা অর্ডারে কিন্তু 2000 টাকা ইনকাম আপনার হয়ে যাচ্ছে। অথচ আপনি একটা অর্ডারে কিন্তু 200 টাকা বা 300 টাকা পেতেন। তো এটা হচ্ছে আসলে বিজনেস পলিসি। এবং আপনারা কিন্তু যখন অনেকে দেখা যাচ্ছে যারা ভেন্ডর মানে প্রোডাক্ট আপলোড করতেছেন, আমি বেশিরভাগই দেখতেছি, সেটা হচ্ছে ধরেন ভেন্ডর পাশে হচ্ছে ধরুন এটা কিন্তু আসলে আপনার প্রোডাক্ট যদি রিসেলার যদি বিক্রি করে যদি বেশি লাভ করতে না পারে, আপনার প্রোডাক্ট কিন্তু কখনো সে কিনতে চাইবে না। তো অনেক ব্র্যান্ডের আছে, এখানে সেলিব্রিটি রিসেল অনলাইন শপিং দেখলাম, মানে একটা ব্র্যান্ড প্রোডাক্টের যে ব্র্যান্ডের প্রাইস থাকে যে 500 টাকা, এটা সর্বোচ্চ প্রাইস দেওয়া আছে 550 টাকা। সত্যি কথা বলতে কি, আমি 50 টাকার জন্য আমি কখনো রিসেল করবো না। আমি যদি এই প্রোডাক্টটা যদি আমি সর্বোচ্চ প্রাইস যদি 700 টাকা লেগে থাকে, তাহলে আমি রিসেল করবো। কারণ আমি একটা প্রোডাক্ট যদি বিক্রি করে 200 টাকা যদি পাই, আমি অবশ্যই এটা রিসেল করার চেষ্টা করবো। কিন্তু একটা প্রোডাক্ট বেশি যদি 50 টাকা পাই, আমি এটি কখনো রিসেল করবো না। বা অনেকে করতে পারে, যে ওনাদের ব্যাপার, কিন্তু আমি করবো না। তো আপনি যদি রিসেলারদেরকে যদি ইনকাম করার সুযোগ না দেন, তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট ওরা কিন্তু রিসেল করার কিন্তু চেষ্টা করবে না। তাহলে আপনি যদি রিসেলার যদি ধরে রাখতে চান, অবশ্যই আপনার প্রোডাক্টের সর্বোচ্চ প্রাইসটা বাড়া দিতে হবে। মনে করেন একটা প্রোডাক্টের মূল্য হচ্ছে 500 টাকা, আপনাকে এটা দিতে হবে 800 থেকে 900 বা 1000 এগুলো দিতে হবে। তাহলে
একটা একজন রিসেলার যদি প্রোডাক্টটা 800 টাকা বিক্রি করে, সেই 300 টাকা লাভ পাচ্ছে, বা 900 টাকা যদি বিক্রি করে, সেই কিন্তু 400 টাকা লাভ পাচ্ছে। যদি 1000 টাকা বিক্রি করে, কিন্তু সে 500 টাকা লাভ পাচ্ছে। তাহলে রিসেলার যদি বিক্রি করে যদি ইনকাম করতে পারেন, আপনার প্রোডাক্টগুলো কিন্তু রিসেল করার চেষ্টা করবে। এখন আবার আপনি যদি ব্র্যান্ডেড প্রাইস 500 টাকা দিয়েছেন, আবার রিসেল প্রাইস দিয়েছেন 550 টাকা, 50 টাকার জন্য কি রিসেল করবে আপনার প্রোডাক্টটা? 50 টাকার জন্য তেমন কি আপনার প্রোডাক্টটা কেউ রিসেল করবে না। হ্যাঁ, আপনার প্রোডাক্টটা অর্ডার করতে পারে, সে নিজের জন্য অর্ডার করতে পারে, নিজের পরিবারের জন্য, নিজের প্রয়োজনে অর্ডার করতে পারে, বাট রিসেল করবে না। তাই আপনার প্রোডাক্ট গুলোকে রিসেল করার জন্য রিসেলারদেরকে সুযোগ দিতে হবে। রিসেলারদের কিভাবে সুযোগ দিতে হবে? আপনার প্রোডাক্টের মূল্য যদি 500 টাকা হয়, সেটাকে দিতে হবে, সেটা সর্বোচ্চ প্রাইস দিতে হবে 800, 900, 1000 এইভাবে দিতে হবে। তাহলে কি করতে পারবেন? রিসেলাররা আপনার প্রোডাক্টে বিক্রি করে এক মজা পাবে। আপনার প্রোডাক্টের মূল্য যদি ব্র্যান্ডের প্রাইস যদি 1000 টাকা হয়, আপনাকে এটা রিসেলার অ্যাক্সেস দিতে হবে 1500 টাকা বা 1700 টাকা, এইভাবে একটা রিসেলার অ্যাক্সেস দিয়ে দিতে হবে। তাহলে রিসেলার যদি 1500 টাকা যদি বিক্রি করতে পারে, তাহলে লাভ কত হচ্ছে? 500 টাকা। তাহলে রিসেলার কিন্তু বিক্রি করে কিন্তু মজা পাবেন। এখানে মানে আমাদের রিসেলার অনলাইন শপিং এ যে প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি, অনেকে বেশিরভাগই মানে 70% ব্র্যান্ডার আছেন যারা আসলে রিসেলার কমিশনটা খুবই কম পরিমাণ দিয়েছেন। আসলে ওনাদের প্রোডাক্ট গুলো মানে তেমন পরিমাণ কোন রিসেলার রিসেলিং করবে না, করতে চাইবে না, নিজের জন্য কিনতে পারে বা রিসেলিং করতে চাইবে না। সো আপনি সফল ব্র্যান্ডার হওয়ার জন্য এই ক্যালকুলেশনটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু আপনাকে অবশ্যই রিসেলারদের একটা কমিশন দেওয়ার সুযোগ করতে হবে। সো আপনার প্রোডাক্ট যদি প্রোডাক্ট যদি 500 টাকা হয়, এটাকে 800 টাকা বা 900 টাকা এ ধরনের সর্বোচ্চ প্রাইস দেওয়ার চেষ্টা করবেন। যদি 1000 টাকা হয়, সেটা 1500 টাকা, যদি 2000 টাকা হয়, সেটা 3000 টাকা, যদি 3000 টাকা হয়, সেটা 4000 টাকা বা 4500 টাকা। এভাবে একটা অ্যামাউন্টের মানে ভালো একটা অ্যামাউন্টের, যাতে একটা প্রোডাক্ট রিসেলিং করে যাতে একজন রিসেলার যাতে ভালো একটা অ্যামাউন্টের একটা কমিশন পেতে পারেন, ওই ধরনের একটা কমিশন আপনি উল্লেখ করে দিবেন। এতে কি হবে? রিসেলাররা আপনার প্রোডাক্টগুলো বিক্রি করে মজা পাবে এবং বেশি পরিমাণ রিসেল করবে। সো আপনি একটি সফল ব্র্যান্ডার হওয়ার জন্য, রিসেলার ধরে রাখার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি একজন ব্র্যান্ডার, আমি কি করি? আমার যে প্রোডাক্টগুলো অর্ডার আসে, আমি কি করি? কাস্টমারদেরকে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করি দ্রুত প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার জন্য এবং কোয়ালিটিপূর্ণ প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার জন্য। আমি সেই সাথে আমি রিসেলারদের জন্য কিন্তু ভালো পরিমাণ কিন্তু কমিশন রেখেছি। এজন্য আমার মানে ব্র্যান্ডার থেকে যারা প্রোডাক্ট রিসেল করে থাকেন, ওনারা কিন্তু ভালো পরিমাণ কিন্তু কমিশন পায়, এবং যখন ভালো পরিমাণ কমিশন পাচ্ছে, ওরা কিন্তু বারবার কিন্তু আমার প্রোডাক্টগুলো কিন্তু রিসেলিং করতেছে। একইভাবে আপনি যে সফল ব্র্যান্ডার হতে চান, আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে। তো সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি। তো আরো সফল ব্র্যান্ডার হওয়ার জন্য আরো অনেকগুলো বিষয় রয়েছে। হয়তো 9 ভাই বলেছেন আপনাদেরকে, আপনি যে প্রোডাক্ট গুলো দিচ্ছেন, আসলে ওই প্রোডাক্ট গুলো কোন জায়গা থেকে দিচ্ছেন, এটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি একদম যেখান থেকে পণ্য উৎপাদন হয়, বা যেখানে একদম মানে যেখান থেকে একদম মানে গোড়া হোলসেলার বলে, যেটাকে বলা হয় গোড়া পাইকারি, ওইখান থেকে যদি আপনি পণ্যটা যদি নিতে পারেন, তাহলে কিন্তু আপনি ব্র্যান্ডশিপ নিয়ে কিন্তু খুবই মজা এনজয় করতে পারবেন, অনেক মজা করতে পারবেন। কিন্তু আপনি যদি খুচরা দোকান থেকে যদি পণ্য নিয়ে যদি ব্র্যান্ডশিপ নেন, আপনি এত পরিমাণ মানে এখানে লাভও করতে পারবেন না, রিসেলারদেরকে এত পরিমাণ কমিশন দিতে পারবেন না, আপনি এত বেশি লাভ করতে পারবেন না। তো আপনাকে সকল ব্র্যান্ডশিপ হওয়ার জন্য আপনাকে না হয় আপনাকে উৎপাদক হতে হবে, না হয় আপনাকে একদম যেখান থেকে একদম পাইকারি প্রোডাক্ট বিক্রি হয়, ওখান থেকে আপনাকে পাইকারি প্রোডাক্টটা কিনতে হবে। সম্মানিত অডিয়েন্স, আরেকটা বিষয় হচ্ছে আপনার প্রোডাক্টগুলো কিন্তু কোয়ালিটি সম্পন্ন রাখার চেষ্টা করবেন। আপনি যদি যেমন তেমন পণ্য দেন, আপনি কিন্তু কাস্টমার হারাবেন, আপনি রিসেলার হারাবেন। তো আমরা চাচ্ছি স্যার, রিসেলার অনলাইন শপিং বাংলাদেশে একটা বিশ্বস্ত একটা ই-কমার্স প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াক। সবাই যাতে কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট পায়। বাংলাদেশের যে একটা দুর্নাম রয়েছে, যে প্রোডাক্ট করেছে একটা অর্ডার আর যাতে মানে পয়সা একটা, এটা যাতে না হয়, আমরা এটাকে মানে এটা জয় করবো অবশ্যই সেলফ রিসেল অনলাইন শপিং। আর সবচেয়ে গর্বিত লাগতেছে যে সেলফ রিসেল অনলাইন শপিং এ
সবাই কিন্তু রিয়েল প্রোডাক্টটা পাচ্ছে। অন্য বাংলাদেশে যে অন্যান্য ই কমার্স প্ল্যাটফর্ম গুলো রয়েছে, আমি নাম বলতেছি না, ওইখানে কিন্তু অনেক মানুষ প্রতারণা হচ্ছে, কিন্তু আমাদের সেলফ ডিসেল অনলাইন শপে কিন্তু সঠিক পণ্যটা পাচ্ছে এবং কোয়ালিটি সম্পর্কে পণ্য পাচ্ছে। কারণ এখানে আমাদের যে চেন সিস্টেমটা রয়েছে, এই সিস্টেমের মাধ্যমে কিন্তু ব্র্যান্ডরা কিন্তু কাস্টমারদের সাথে প্রতারণা করতে পারছে না, এবং ওই ব্র্যান্ডের কিন্তু একজন গাইডলাইন রয়েছে, ওনার অফলাইন রয়েছে, এবং অনেক কড়াকড়ি বিষয় রয়েছে। সো যার কারণে কিন্তু এখানে একজন ব্র্যান্ডও কিন্তু কাস্টমার সাথে প্রতারিত করার সুযোগ পাচ্ছে না। আর এই জন্য আমি মনে করি সেলফ ডিসেল অনলাইন শপিং একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম, ই কমার্স প্ল্যাটফর্ম, যেখান থেকে একজন কাস্টমার সে তার কাঙ্ক্ষিত পণ্যটি অর্ডার করতে পারবে। তো এখন থেকে সেলফ ডিসেল অনলাইন শপিং যেহেতু আপনাকে একজন উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দিয়েছে, আপনি সেলফ ডিসেল অনলাইন শপিং এর মাধ্যমে ব্র্যান্ডশিপ নিয়ে আপনি এখান থেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে আপনি নিজেকে তৈরি করুন। আপনার যদি হিউজ পরিমাণ যদি অ্যামাউন্ট না থাকে, আপনি যেটা করতে পারেন, বাংলাদেশে যে বড় বড় পাইকারি পয়েন্ট গুলো রয়েছে, মানে পাইকারি বাজারগুলো রয়েছে, এখান থেকে আপনি কিছু প্রোডাক্টের স্যাম্পল কালেক্ট করে বা কিছু প্রোডাক্ট যদি কালেক্ট করে অল্প অল্প দিয়ে শুরু করেন। মনে করেন আপনার 5,000 টাকার প্রোডাক্ট কিনে রেখেছেন, এই 5,000 টাকার প্রোডাক্টগুলোকে সেল করে আরো মানে 10,000 টাকায় পরিণত করেন, 10,000 টাকার প্রোডাক্টগুলোকে সেল করে 20,000 টাকায় পরিণত করেন। এভাবে করে আপনি প্রোডাক্টগুলো আপনার আপনার শপটাকে, আপনার বিজনেসটাকে আপনি গ্রো করেন। তো সম্মানিত অডিয়েন্স, আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় ব্র্যান্ডশিপ, আপনারা অনেক কিছু জেনেছেন, এবং আপনারা যারা ব্র্যান্ডশিপ নিয়েছেন, অবশ্যই আমি যে কথাগুলো বলেছি এগুলো একটু আপনারা মাথায় নেওয়ার চেষ্টা করবেন। সে হাতে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ কামনা করে আজকে ট্রেনিং এখানে আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জয় ভাইকে, অনেক কষ্ট করে অনেকক্ষণ সময় নিয়ে আমাদেরকে স্টেপ বাই স্টেপ উনি বুঝিয়েছেন কিভাবে আমরা আসলে একজন সফল ব্র্যান্ডার হতে পারি, এবং আমরা অবশ্যই একজন সফল ব্র্যান্ডার হয়ে এখান থেকে অ্যাওয়ার্ড জিতে নিব। অবশ্যই সেলফের একজন সর্বশ্রেষ্ঠ ব্র্যান্ডার হওয়ার চেষ্টা করব, এবং আমরা অবশ্যই আমাদের প্রোডাক্ট কোয়ালিটিগুলোকে 100% ওকে দেখে প্রোডাক্ট আপলোড করার ট্রাই করব, যাতে আমাদের রিসেলার কমিশন, কোম্পানির সেলস কমিশন প্লাস আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সবকিছু 100% ঠিক থেকে আমরা এখন থেকে নিয়মিত ব্র্যান্ডার হওয়ার ট্রাই করবো, এবং আমরা নিত্য নতুন ব্র্যান্ডার তৈরি করব। শুধুমাত্র নিজেরা ব্র্যান্ডারশিপ নিয়ে কাজ করব তাই নয়, আমরা যে ব্র্যান্ডারগুলো প্রোডাক্টগুলো আপলোড করব, এই প্রোডাক্টগুলো আমরা কিভাবে সেল দিচ্ছি, কোন সিস্টেমগুলোকে আমরা ফলো করে বেশি বেশি সেল জেনারেট করছি, এটা আমরা গ্রুপে শেয়ার করবো। আপনার অনুভূতি শেয়ার করে আপনার গ্রুপে পোস্ট করবেন, এবং আপনার টিমের মেম্বারদেরকেও আপনি সেম প্রসেসটা শেখাবেন, যাতে করে আপনার টিমের ব্র্যান্ডার যারা ব্র্যান্ডারশিপ নিবে তারাও আপনার মতো করে একজন সফল ব্র্যান্ডার হতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে পর্যন্ত সেই প্রত্যাশা ব্যাখ্যা করে আমার আজকের লাইভ প্রোগ্রামটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।